তাহলে ফাইনালি চলে এলো তোমাদের নাইট্রোজেন কম্পাউন্ডের সাজেশন প্লাস রিভিশন ক্লাস। সবাই বলেছিলে, অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে যে স্যার নাইট্রোজেন ঘটিত যৌগের এই চ্যাপ্টারের আমাদের সাজেশন দরকার, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসার চান্স সবচেয়ে বেশি, সেই কোশ্চেনগুলো একটু বলে দিন। ফাইনালি ক্লাস চলে এলো। এর আগে কিন্তু তোমাদের অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের একটা ক্লাস হয়েছে, সেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট এক্সপেক্টেড যে এই যে লেখা রয়েছে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, সত্যি সত্যি মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন ডিসকাস করা হয়েছে। সেগুলো যদি ভালো করে দেখে যাও, যেটা অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডে যেগুলো করিয়েছি সেগুলো যদি দেখে যাও, এবং আজকে নাইট্রোজেনের ক্লাসটা যদি ভালো করে দেখে নাও, বুঝে নাও, তাহলে দেখবে একটাও কিন্তু তোমার কোশ্চেন বেরোবে না। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করে জিনিসগুলো বুঝতে হবে, তুমি দেখবে পরীক্ষায় সিমিলার টাইপের কোশ্চেন পেয়ে যাবো। তাহলে শুরু করা যাক আজকে নাইট্রোজেন ঘটিত যৌগের মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন অ্যান্সার। তো ছোট্ট করে একটু বলে দিই তোমাদের যে এই সকল যে কোশ্চেনগুলো যেগুলো আমি এখানে ডিসকাস করব, সেই সকল কোশ্চেনের পিডিএফ তোমরা আমাদের বংমিস্ট্রি অ্যাপেই পেয়ে যাবে। তোমরা গুগল প্লে স্টোর থেকে বংমিস্ট্রি অ্যাপটা ইনস্টল করবে, দিয়ে দেখবে অ্যাপের এই যে নিচের দিকে দেখবে, অ্যাপ ইনস্টল করার পরে এই নিচের দিকে দেখবে কমিউনিটি সেকশন রয়েছে, ওই কমিউনিটিতে ক্লিক করার পরে তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ খুলে যাবে। দেখবে একটা গ্রুপ থাকবে ফ্রি ফোর্থ সেম স্টুডেন্ট গ্রুপ। তাহলে সেই ফ্রি ফোর্থ সেম স্টুডেন্ট গ্রুপ, সেটা কারোর জন্য মানে সবার জন্য ফ্রি, সেটা কোনো পেড গ্রুপ নয়। সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে এই সকল ক্লাসের পিডিএফ, তার সঙ্গে সঙ্গে কখন ক্লাস হচ্ছে না হচ্ছে সমস্ত আপডেট কিন্তু সেখানে পেয়ে যাবে। মানে শুধু আমাদের কেমিস্ট্রি ক্লাস নয়, কেমিস্ট্রি ছাড়াও ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স মানে বায়োলজি বা ফিজিক্সের যে ক্লাসগুলো হচ্ছে সেই সকল ক্লাসের আপডেট এবং তার সঙ্গে সঙ্গে নোটগুলোও কিন্তু ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে। সুতরাং তোমরা অবশ্যই অ্যাপে জয়েন হয়ে যাবে, না হলে কিন্তু তোমাদের নোট পেতে অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে এর আগেও যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোরও তোমরা পিডিএফ ওখান থেকে পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে সেই ক্লাসের যদি লিঙ্ক চাও তাহলে আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, নাহলে ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। ঠিক আছে, তাহলে আজকে শুরু হচ্ছে নাইট্রোজেন ঘটিত যৌগ চ্যাপ্টারের মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, যেগুলো ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় তোমাদের আসতে চলেছে সিমিলার টাইপের কোশ্চেন। চলো তাহলে শুরু কিয়া যায়। তাহলে ফার্স্ট আমাদের যে কোশ্চেনটা রয়েছে এক এক করে আমরা আলোচনা করব। গ্যাব্রিয়েল থ্যালিমাইড পদ্ধতিতে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন প্রস্তুত করা যায় না কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সার যখন লিখবে বাবু, অবশ্যই তোমাকে ঠিকঠাক করে লিখতে হবে যে এখানে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন এটা দিতে পারে, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন লিখতে পারে, অথবা বলতে পারে যে অ্যানিলিন কেন প্রস্তুত করা যায় না। অ্যানিলিনের সংকেত হচ্ছে এইটা। তো বেসিক্যালি অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন বলতে তোমাকে অ্যানিলিনের কথাই বলা হয়েছে। তো এটা কেন প্রস্তুত করা যায় না তার কারণটা তোমাকে কিন্তু মেকানিজম দিয়ে দেখাতে হবে। এটা হচ্ছে থ্যালিমাইড, তোমাকে মেকানিজম দিয়ে দেখাতে হবে। কিন্তু এটা হচ্ছে পটাশিয়াম থ্যালিমাইড, আমি ধরে নিলাম এটা হচ্ছে সরি, এটা মাইনাস হবে, ওটা মাইনাস হবে, আর এটা হচ্ছে প্লাস হবে, এটা মাইনাস এটা প্লাস হবে। এখানে সিও এরকম, এটা নাম হচ্ছে পটাশিয়াম থ্যালিমাইড, অবশ্যই নাম লিখবে, এটা হচ্ছে পটাশিয়াম থ্যালিমাইড। পটাশিয়াম থ্যালিমাইডের সঙ্গে তোমাকে কিন্তু কিসের রিয়াকশন করতে হবে যদি তুমি অ্যানিলিন পেতে চাও? তাহলে তোমাকে কিন্তু এই রকম একটা জিনিসের সঙ্গে রিয়াকশন করতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা হ্যালোবেনজিনের সঙ্গে তুমি রিয়াকশন করতে হবে। ধরো সাপোজ ব্রোমোবেনজিনের সঙ্গে রিয়াকশন করছো, তাহলে পরের স্টেপে কি হবে গো? তোমরা নিশ্চয়ই জানো যে এখানে যদি আমরা অ্যানিলিন, গ্যাব্রিয়েল থ্যালিমাইডে তোমরা মেকানিজমটা স্টাডি করবে, দেখবে সেম জিনিসটাই রয়েছে সেখানে। তো এই মাইনাসটা কিরকম করে এরকম ব্যাক সাইড অ্যাটাক করে দিয়ে বিআর কে বের করে দেয়, দিয়ে তোমার প্রোডাক্ট ফর্মেশন হয়। তো এর পরের প্রোডাক্টটা, এর পরের কম্পাউন্ডটা কি হবে? এই রকম যেরকম ছিল সেই রকম থাকলো, নাইট্রোজেন নাইট্রোজেন, এটা সিও এটা সিও, এন এর সঙ্গে যুক্ত হবে, দেখো এন এর সঙ্গে যুক্ত হবে এখানে এই ফিনাইল গ্রুপটা, এন এর সঙ্গে যুক্ত হবে এই ফিনাইল গ্রুপটা। ঠিক আছে, এরপরে কি করা হয় গো? কেওএইচ বা অন্য কোনো হাইড্রোজেন দিয়েও করা হয়। মানে ক্ষারের প্রেজেন্সে মোটামুটি তোমাকে আদ্র বিশ্লেষণ করতে হবে। অ্যাসিডের প্রেজেন্সেও আদ্র বিশ্লেষণ করা যেতে পারে। তো আদ্র বিশ্লেষণ করলে এরকম করে কাটিং হয়ে যায়, মনে আছে তো? যে এখানে একটা হাইড্রোজেন এখান থেকে ঢুকবে, এখান থেকে একটা হাইড্রোজেন ঢুকবে, অর্থাৎ আমরা কিন্তু আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব স্যার অ্যানিলিনটা পেয়ে যাব। তাহলে অ্যানিলিন পেয়ে যাব এবং তার সঙ্গে সঙ্গে এটা সি ডবল কে সি ডবল কে হয়ে যায়। সেটা তো আমরা এখানে আমাদের লাগবে না, আমাদের যেটা মূল যেটা পাওয়ার জিনিস সেইটা আমরা নিতে চাই। এইটা হচ্ছে আমাদের মূল জিনিস, যেটা আমাদের টার্গেট। বাট সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে দেখো এখানে তো অ্যানিল পেয়ে গেলাম, স্যার অ্যানিল তো পেয়ে গেলাম, এটা তো গ্যাব্রিয়েল থ্যালিমাইড, মানে থ্যালিমাইড অ্যাকচুয়ালি এর আগে ছিল থ্যালিমাইড ছিল, এর আগে কিন্তু থ্যালিমাইড ছিল। থ্যালিমাইডের স্ট্রাকচারটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। থ্যালিমাইডের স্ট্রাকচার হচ্ছে এইটা, হচ্ছে থ্যালিমাইডের স্ট্রাকচার, এটা হচ্ছে থ্যালিমাইডের স্ট্রাকচার, এনএইচ থাকবে, এটা সিও থাকবে, এটা হচ্ছে থ্যালিমাইড। তারপরে এখান থেকে কেওএইচ এর সঙ্গে বিক্রিয়া করে পটাশিয়াম থ্যালিমাইড, তারপরে অ্যানিলিন পাওয়ার জন্য তোমাকে এখানে হ্যালাইড হিসাবে কিন্তু এখানে ব্রোমোবেনজিন বা ক্লোরোবেনজিন এই সব জিনিসগুলো দিতে হবে। সমস্যাটা কোথায় স্যার?
হয়ে তো গেল। সমস্যাটা এই জায়গায় তোমরা কিন্তু হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারে পড়েছো বাবু, যে এইভাবে যে SN2 অ্যাটাকটা যেটা হয়েছে, SN2 অ্যাটাকটা যেটা হয়েছে ব্যাক সাইড দিয়ে, এই SN2 অ্যাটাকটা কিন্তু পসিবল নয়। তার কারণ তোমরা সেখানে দেখেছো যে হ্যালো অ্যারিনের ক্ষেত্রে কিন্তু কখনো SN2 বিক্রিয়া হয় না। তার কারণ এখানে 6টা পাই বন্ধনের হচ্ছে পাই ইলেকট্রন মেঘ রয়েছে। তাহলে এখানে ইলেকট্রন মেঘ নেগেটিভ চার্জের হচ্ছে ঘনত্ব রয়েছে, আবার তুমি নেগেটিভ চার্জ দিয়ে অ্যাটাক করছো, তাহলে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন করবে। তাছাড়াও অনেক কারণ রয়েছে, তোমরা দেখেছো যে এরকম করে ব্রোমোবেনজিনটা কি করে, এরকম আংশিক ডবল বন্ড ক্যারেক্টার পায়। তাহলে যে কোনো একটা রিজন বলে দেবে, না হলে সবচেয়ে ভালো হচ্ছে তুমি প্রথমে এই মেকানিজমটা দেখাবে, এই অবধি অন্তত পক্ষে দেখাবে যে গ্যাব্রিয়েল থালিমাইড পদ্ধতিতে যদি অ্যানিলিন প্রস্তুত করতে হয় তাহলে নিম্নলিখিত মেকানিজমটি অপারেট করতে হবে, দিয়ে তুমি এটা লিখে দিলে, দিয়ে তুমি এখানে ক্রস দিয়ে দিবে, দিয়ে বলবে যে এই ধাপটি তুমি এইটাকে পুরোটাকে একটা একটা ধাপ বলে দেবে, বলবে এই ধাপটি এখানে পসিবল নয়, তার কারণ হ্যালো অ্যারিন, এটাকে তুমি হ্যালো অ্যারিন বলে দেবে, বলবে হ্যালো অ্যারিন, যে যদি ব্রোমোবেনজিন বলো তো ব্রোমোবেনজিন বলে দেবে, নাহলে এক্স দিয়ে যদি বলো তাহলে হ্যালো অ্যারিন বলবে, এক্স দিয়েও লিখতে পারো, তাহলে এক্স সমান ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরকম লিখে দেবে, মানে ক্লোরোবেনজিন হতে পারে, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন হতে পারে, তাহলে লিখে দেবে কি যে এই ধাপটি পসিবল নয়, তার কারণ হ্যালো অ্যারিন কিন্তু এইভাবে SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। ব্যাস, তাহলে এইটা যদি না অপারেট করতে পারে তাহলে এইগুলো কি করে পসিবল হবে, এই সকল স্টেপগুলো পসিবল হবে না, তাই এখানে কিন্তু অ্যানিলিন প্রস্তুত করা যায় না। সুন্দর করে গুছিয়ে রেডি করে রাখবে, পরীক্ষায় আসার মানে এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। শুধু এটা নয়, এইরকম সিমিলার টাইপের কোশ্চেন তোমাকে এরকমও বলতে পারে যে গ্যাব্রিয়েল থালিমাইড পদ্ধতিতে এইটা কেন প্রস্তুত করা যায় না, মানে এরকম টার্সিয়ারি নয়, এটা কিন্তু 1 ডিগ্রি অ্যামিন, মানে স্টেরিক হিন্ডেন্স যুক্ত 1 ডিগ্রি অ্যামিন, এটাও কিন্তু প্রস্তুত করা যায় না, এটাও কিন্তু প্রস্তুত করা যায় না, এটাও পরীক্ষা আসতে পারে। তাহলে দেখো যদি NH2টা আসছে কোত্থেকে, বোঝার চেষ্টা করো, NH2টা তো আসছে এইখান থেকে, আর অ্যালকিল গ্রুপটা, এই যে অ্যালকিল গ্রুপটা আসছে কোত্থেকে, এই সেগমেন্ট থেকে, তাহলে এই সেগমেন্টটা হচ্ছে সেই অ্যালকিল গ্রুপ, এই সেগমেন্টটা হচ্ছে অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ, আর হ্যালো তার সঙ্গে একটা অ্যাড করতে হবে। তাহলে তোমাকে এখানেও যদি এইটা প্রস্তুত করতে হয় তাহলে এর সঙ্গে একটা তোমাকে হ্যালাইড হিসাবে কি নিতে হবে, এর সঙ্গে একটা হ্যালাইড যুক্ত করে দিতে হবে, মিথাইল মিথাইল মিথাইল, এবং এর সঙ্গে একটা হ্যালাইড যুক্ত করে দিতে হবে, তবে গিয়ে কি হবে SN2 বিক্রিয়া, মানে SN2 বিক্রিয়ার মাধ্যমে তুমি এটা প্রস্তুত করতে পারো। বাট ইভেনচুয়ালি আমরা কিন্তু এই সেম অ্যাটাকটা কিন্তু এখানেও কিন্তু আমরা করতে পারবো না। কিসের জন্য করতে পারবো না, তার কারণ হচ্ছে স্টেরিক হিন্ডেন্স, স্টেরিক হিন্ডেন্সের জন্য এই অ্যাটাকটাও পসিবল নয়, সুতরাং আমরা এই 1 ডিগ্রি অ্যামিনটাও প্রস্তুত করতে পারবো না। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে রাখবে, পরীক্ষায় কিন্তু যে কোনো সময় দিয়ে দিতে পারে, খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে রাখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি আমরা, কোশ্চেন নাম্বার 2 তে আসছি। বলছে অ্যালকিল সায়ানাইড এবং অ্যালকিল আইসোসায়ানাইডের মধ্যে পার্থক্য লেখো। অ্যালকিল সায়ানাইড হচ্ছে ধরো যে কোনো একটা অ্যালকিল সায়ানাইড, এটা হচ্ছে অ্যালকিল সায়ানাইড, আর অ্যালকিল আইসোসায়ানাইড হচ্ছে NC। তো অ্যালকিল সায়ানাইড আর আইসোসায়ানাইডের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এটা হচ্ছে দুর্গন্ধযুক্ত, এটা হচ্ছে দুর্গন্ধযুক্ত গ্যাস, দুর্গন্ধ, এটা হচ্ছে দুর্গন্ধযুক্ত গ্যাস, ঠিক আছে, আর এ কিন্তু দুর্গন্ধযুক্ত নয়, এ কিন্তু দুর্গন্ধযুক্ত নয়। বুঝতে পেরেছো, অ্যালকিল আইসোসায়ানাইড তোমরা কার্বিলামিন বিক্রিয়ায় পড়েছো, কার্বিলামিনে পড়ানো হয়েছিল না যে এটা হচ্ছে দুর্গন্ধযুক্ত গ্যাস, আমরা কার্বিলামিন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু এই গ্যাসটাকে মানে এইটাকে প্রস্তুত করতে পারি, তাই না? চলো নেক্সট, 3 দাগের কোশ্চেন, নিম্নলিখিত পরিবর্তনের প্রয়োজনীয় বিকারক শর্তগুলি লিখতে বলেছে। দেখো এটা হচ্ছে ডাইজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, এখানে কি দিলে ফেনল হবে সবাই জানো এটা, ওয়াটার দিয়ে হিট মারতে হবে, ওয়াটার দিলেই কিন্তু এখানে কি হয়ে যাবে, ওয়াটার দিলে এখানে হচ্ছে ফেনল প্রস্তুত হয়ে যাবে, খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এটা। কি দিলে এখান থেকে হচ্ছে হাইড্রোজেন প্রস্তুত হবে, সবাই বলো হাইড্রোজেন প্রস্তুত হবে কি করে, ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে হাইড্রোজেন প্রস্তুত হবে কি করে, বলো বলো বলো। ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে হাইড্রোজেন প্রস্তুত করব, ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে, ইয়েস, ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে, ইয়েস, SnCl2 দিতে হবে, তাই তো, SnCl2 দিলে হ্যাঁ হাইড্রোজেন প্রস্তুত হয়ে যাবে, SnCl2 দিলে, বলো বলো, ইয়েস, তাহলে SnCl2 দিলে এখানে থেকে কি হয়ে যাবে, SnCl2 দিলে এখানে কিন্তু হাইড্রোজেন হয়ে যাবে। অ্যাকচুয়ালি SnCl2 যদি প্রথমে দেওয়া হয়, SnCl2 আর HCl যদি দেওয়া হয়, SnCl2 আর হচ্ছে HCl দিলে প্রথমে হচ্ছে হাইড্রোজেনিয়াম ক্লোরাইড তৈরি হয়, তারপরে হাইড্রোলাইসিস করলে ওখান থেকে হচ্ছে এইরকম হাইড্রোজেন মানে ফিনাইল হাইড্রোজেনটা তৈরি হয়, এটা হচ্ছে ফিনাইল হাইড্রোজেন, ঠিক আছে, SnCl2 আর HCl দিলে ফিনাইল হাইড্রোজেন তৈরি হবে এখান থেকে। আচ্ছা, কি দিলে ডাইজোনিয়াম ক্লোরাইডে কি দিলে বেনজিন হয়ে যাবে, মানে এটা উড়ে চলে যাবে, ইথানল ধীর দিতে পারো,
ইথানল হিট দিতে পারো, ইথানলের সঙ্গে হচ্ছে C2H5OH, তার সঙ্গে হচ্ছে হিট দিতে পারো, এটা দিতে পারো, অথবা কি দেওয়া যেতে পারে, H3PO2 দেওয়া যেতে পারে। H3PO2 দিলেও কিন্তু এটা উড়ে চলে যাবে, নাইট্রোজেন গ্যাস হিসেবে বেরিয়ে চলে যাবে। কি দিলে ফ্লুরোবেনজিন হবে তোমার জানা আছে নিশ্চয়ই। 1 নম্বর দিতে হয় HbF4 দিলে ফ্লুরোবোরেট লবণ উৎপন্ন হয়, বেনজিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেট। তারপরে ওখানে হিট দিতে হয়, হিট দিলে কি হয়ে যায়, ওটা ফ্লুরোবেনজিন তৈরি হয়। সিমেন্ট বিক্রিয়া, তাই না? সিমেন্ট রিয়াকশন বা সিমেন্ট বিক্রিয়া, তাই তো? ইয়েস। তাহলে ফ্লুরোবোরেট তৈরি হয়, তারপরে হচ্ছে সিমেন্ট বিক্রিয়ার মাধ্যমে এটা হয়। 3, এটা হচ্ছে 4-এর থেকে। টিকা লিখো, মুলিকেন মার্কার পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট। নাইট্রো গ্রুপের শনাক্তকরণ অ্যালিফেটিক অ্যারোমেটিক উভয় ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়, তবে অ্যারোমেটিকের ক্ষেত্রে সবচেয়ে ভালো এটা পারফরমেন্স দেয়। তো কি হয় মুলিকেন মার্কারে, কি করা হয় মুলিকেন মার্কারে হচ্ছে যে কোনো একটা যে কোনো নাইট্রো গ্রুপযুক্ত কম্পাউন্ড, ধরো সাপোজ তুমি বলবে, আগে ভাষায় বলে দেবে যে অ্যালিফেটিক বা অ্যারোমেটিক নাইট্রো গ্রুপের শনাক্তকরণের জন্য এই মুলিকেন মার্কার পরীক্ষাটি ব্যবহার করা হয়। তো বলবে যে কোনো অ্যালিফেটিক বা অ্যারোমেটিক নাইট্রো যৌগকে 1 নম্বর কি দেওয়া হবে গো, অ্যামোনিয়াম ক্লোরাইড আর জিঙ্ক চূর্ণ আর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, তাই তো? জিঙ্ক চূর্ণ, Zn চূর্ণ আর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড। আর 2 নম্বরে ইথানল আর হচ্ছে 50% ইথানল আর হচ্ছে হিট দিলে কি হয়ে যায়, এখানে একটা কম্পাউন্ড উৎপন্ন হয় NaOH, হাইড্রক্সিলামিন, ফিনাইল হাইড্রক্সিলামিন। এবার এখানে যদি টলেন্স বিকারক দাও Ag2O বা হচ্ছে টলেন্স দিবে, টলেন্স লিখে দেবে যে টলেন্স বিকারক। টলেন্স বিকারক যদি দেওয়া হয় তাহলে কি হয়ে যায়, টলেন্স বিকারক দিলে এখানে হচ্ছে সিলভার মিরার, সিলভারের প্রেসিপিটেশন উৎপন্ন হয় এবং তার সঙ্গে সঙ্গে এই যে সেকশনটা নাইট্রোসো বেঞ্জিনে পরিণত হয়। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কম্পাউন্ড, এটা তো সবাই জানে, কিন্তু এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। এই সাইড প্রোডাক্টটাও কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করে। এটা হচ্ছে মুলিকান মার্কার পরীক্ষা, ভীষণ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা 50% ইথানল দেওয়া হয়, অ্যাকচুয়ালি 50% ইথানল দেওয়া হয়, তো খুবই ইম্পর্টেন্ট। নাইট্রো গ্রুপের শনাক্তকরণের জন্য এই কাজটা করা হয়। তুমি বলবে যে নাইট্রো মানে অ্যালিফেটিক বা অ্যারোমেটিক নাইট্রো গ্রুপকে মানে অ্যালিফেটিক বা অ্যারোমেটিক হচ্ছে নাইট্রো যৌগকে জিঙ্ক চূর্ণ, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ইথানলের প্রেজেন্সে উত্তপ্ত করলে যে যৌগ উৎপন্ন হয় তাতে ঠান্ডা করে হচ্ছে টলেন্স বিকারক যোগ করলে সিলভার মিরার বা হচ্ছে সিলভারের অধক্ষেপ উৎপন্ন হয়, টেস্ট টিউবের গায়ে সিলভারের হচ্ছে অধক্ষেপ উৎপন্ন হয় বা সিলভারের হচ্ছে চকচকে আস্তরণ পড়ে। তো এর থেকে বোঝা যায় যে যৌগটিতে নাইট্রো গ্রুপ রয়েছে। এই পরীক্ষাটি মুলিকেন মার্কার পরীক্ষা নামে পরিচিত। দিয়ে তুমি রিয়াকশনটা দিয়ে দেবে, ব্যাস কমপ্লিট। ঠিক আছে, ভালো করে রাখবে। নাইট্রো গ্রুপের শনাক্তকরণে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই সাইড প্রোডাক্টটা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে, এগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করে। হলো 5-এর কোশ্চেন। নিম্নলিখিত বিক্রিয়াজাত পদার্থগুলি শনাক্ত করতে বলেছে। দেখো NH4SH, NH4HS অথবা হচ্ছে Na2S, সবার মনে আছে নিশ্চয়ই Na2S, অথবা কি দেওয়া হয় গো NH4 হোল 2S, হ্যাঁ, এগুলো সব দেওয়া হয়। এগুলো দিলে কি হয়, স্পেসিফিক রিডাকশন হয়। যে কোনো মেটা পজিশনে অবস্থিত যে কোনো নাইট্রোর মধ্যে একটা নাইট্রো রিডাকশন হয়, দিয়ে হচ্ছে NO2টা NH2 তে ট্রান্সফার হয়ে যায়, তাহলে NO2টা NH2 তে ট্রান্সফার হয়ে যাবে। এটা হচ্ছে এখানকার কম্পাউন্ড বা প্রোডাক্ট। নাইট্রোতে যদি জিঙ্ক এবং জলীয়, দেখো নাইট্রো কম্পাউন্ডে যদি আয়রন HCl যদি দেওয়া হয়, আয়রন HCl বা হচ্ছে জিঙ্ক HCl যদি দেওয়া হয়, আয়রন HCl অথবা হচ্ছে জিঙ্ক HCl, মানে অ্যাসিড মিডিয়ামে হচ্ছে মেটাল দিয়ে রিডাকশন হবে আর কি, তখন কি হয় NO2টা NH2 তে ট্রান্সফার হয়, NO2টা NH2 তে ট্রান্সফার হয়। কিন্তু যদি জিঙ্ক বা মেটালের প্রেজেন্সে যদি ক্ষারীয় মাধ্যমে রিডাকশন করা হয়, এইটার ক্ষেত্রে কিন্তু তোমাকে খুব সাবধান থাকতে হবে। হ্যাঁ, যদি একদম, তো ক্ষারীয় মাধ্যমে যদি তুমি রিডাকশন করাও তাহলে কিন্তু এখানে প্রথমে হাইড্রোজোবেনজিন উৎপন্ন হয়, শেষে কিন্তু ও কিসে পরিণত হয়, অ্যাজোবেনজিনে, মানে প্রথমে হচ্ছে অ্যাজোবেনজিনে পরিণত হয়, পরে কিন্তু ও হাইড্রোজোবেনজিনে ট্রান্সফার হয়। তাহলে এটা হচ্ছে হাইড্রোজোবেনজিনে ট্রান্সফার হয়, এরকম করে NH আর এখানে হচ্ছে বেনজিন রিং আবার চলে আসবে। এটা হচ্ছে হাইড্রোজোবেনজিন, এটা হচ্ছে হাইড্রোজোবেনজিনে পরিণত হয়। ঠিক আছে, অ্যাজোবেনজিন থেকে হাইড্রোজোবেনজিনে পরিণত হয়, খুবই ইম্পর্টেন্ট। দেখো বুঝতে পেরেছো তো দুটো রিডাকশন কিরকম আলাদা আলাদা সিস্টেমে, এগুলো সবই পপুলার রিয়াকশন, একদম পপুলার রিয়াকশন, এগুলো তোমাকে একদম ছাড়া যাবে না, একেবারে ছাড়া যাবে না। যারা সাজেশন চাইছো, যারা বলছো যে কিছু কোশ্চেন করে যায় যেন লেগে যায়, কিছু কোশ্চেন করে যায় যেন মোটামুটি পরীক্ষায় আসে, তাদের জন্য এই সকল রিয়াকশন একদম ছাড়া যাবে না। যা করাচ্ছি এগুলো তোমাকে মাস্ট 100% করতে হবে। এগুলোর বাইরে তুমি যদি আবার সাজেশন করো তাহলে খুব মুশকিল।
হ্যাঁ, তাহলে কিন্তু তুমি লিখতে পারবে না। ওকে, 6 কোশ্চেনে আসছি। বলেছে CH3N2+Cl- এর তুলনায় PHN2+Cl- অধিক স্থায়ী হয় কেন? খুবই সহজ একটা কোশ্চেন। দেখো এইটা বলছে মানে এইটা হচ্ছে স্থায়ী হয়। কেন এটা স্থায়ী হবে? এটা স্ট্রাকচার আঁকলে তুমি বুঝতে পেরে যাবে। N2+ আর হচ্ছে Cl- এইভাবে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি রয়েছে। N2+ আর হচ্ছে Cl- এরকম বাইরে দূরে থাকে আর কি। তো দেখো এরা কিন্তু এরকম রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে, এরকম করে রেজোনেন্সে অংশগ্রহণ করে। রেজোনেন্স হলে কি হবে? এখানে হচ্ছে প্লাস চার্জ হবে, এটা ডবল বন্ড হয়ে যাবে। ডবল বন্ড হয়ে এটা এইদিকে ওরা হচ্ছে কি হতে পারে বলো তো? এরা এরকম করে এইদিকে চলে আসতে পারে। রেজোনেন্স করলে এটা এইদিকে ঘুরলো, এটা এইদিকে চলে এলো, তাহলে এটা প্লাস প্লাসই থাকলো, আর এটা মাইনাস হয়ে যাবে। তারপরে কি হবে? এরপরে এই জিনিসটা আবার এরকম রেজোনেন্স করবে, তারপরে এই রেজোনেন্স করবে, এরকম ডট 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 দেখিয়ে দিবে। তাহলে এই যে ডায়োজোনিয়াম ক্লোরাইড নয়, বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড, এ কিন্তু এরকম রেজোনেন্সের মাধ্যমে, কার সঙ্গে রেজোনেন্সের অংশগ্রহণ করছে? বেনজিন বলয়ের সঙ্গে রেজোনেন্সের মাধ্যমে এখানে কিন্তু স্টেবিলিটি গেইন করছে। বাট এর ক্ষেত্রে দেখো দেয়ার ইজ নো রেজোনেন্স, এখানে কিন্তু কোনো পসিবিলিটিস নেই। কার কোনো পসিবিলিটিস নেই? এখানে কিন্তু রেজোনেন্সের কোনো পসিবিলিটিস নেই। তাহলে এখানে হচ্ছে নো রেজোনেন্স, NaNCE, আর এর ক্ষেত্রে কিন্তু ইয়েস রেজোনেন্স। এখানে কিন্তু রেজোনেন্সের মাধ্যমে মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে, স্টেবিলিটি পাচ্ছে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। এইরকম টাইপের আরো একটা সিমিলার টাইপের কোশ্চেন হয়, এইরকম করে যদি তোমাকে অর্ডার দিয়ে দেয়, খুব সাবধান থাকবে, আসতে পারে কিন্তু এগুলো। ধরো N2+ আর হচ্ছে Cl- দেওয়া রয়েছে, এটা হচ্ছে OCH3 দেওয়া রয়েছে, আর এইরকম একটা দেওয়া রয়েছে N2+ আর একটা হচ্ছে Cl- দেওয়া রয়েছে, আর একটা এইরকম দেওয়া রয়েছে N2+ Cl- N2+ আর হচ্ছে Cl- দেওয়া রয়েছে, এখানে NO2 দেওয়া রয়েছে। তাহলে কোনটা স্টেবিলিটি বেশি? দেখো এখানে তো প্লাস চার্জ থাকে, দেখো না এখানে প্লাস চার্জ থাকে, এই প্রথম নাইট্রোজেনে যেটা অ্যাটাচ নাইট্রোজেন ওতে প্লাস চার্জ থাকে কিন্তু। এরকম করে লোন পেয়ার এরকম রেজোনেন্স করলো, রেজোনেন্স করে কিন্তু ইলেকট্রন ডেনসিটি এরকম বাড়াতে পারে। তাহলে প্লাস আর এফেক্টের জন্য এখানে কিন্তু স্টেবিলিটি অনেক বেশি হয়। তাহলে স্টেবিলিটি সবচেয়ে বেশি, তারপরে এখানে অতটা বেশি কিছু নেই, তবে এর রেজোনেন্স করতে পারে, এরকম করে রেজোনেন্স করতে পারে। বাট এর ক্ষেত্রে দেখো মাইনাস আর এফেক্ট রয়েছে, এ তো বরং ইলেকট্রন ডেনসিটি ওরা টেনে নেবে রেজোনেন্সের মাধ্যমে। ও কি করবে? ইলেকট্রন ডেনসিটি বরং নিজের দিকে টেনে নেবে। তাহলে টেনে নিলে খারাপ, ওই জন্য হচ্ছে এর ক্ষেত্রে স্টেবিলিটি সবচেয়ে কম। তাহলে এর ক্ষেত্রে স্টেবিলিটি সবচেয়ে কম, এর ক্ষেত্রে হচ্ছে স্টেবিলিটি সবচেয়ে বেশি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এইভাবেও কিন্তু কোশ্চেন আসতে পারে। এটা একটা এক্সট্রা কোশ্চেন তোমাদের করিয়ে দিলাম, খুব ভালো করে খেয়াল রাখবে, এই কোশ্চেনটা ভালো করে খেয়াল রাখবে, এবং এটা তো তোমাদের আগে থেকে বলে দিলাম। তাহলে এখানে রেজোনেন্স দিয়ে বলবে, আর এখানে বলবে এখানে রেজোনেন্স হয়, এখানে রেজোনেন্স হয় না, স্টেবিলিটি এইভাবে ভেরিয়েশন হয়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7। ওকে, নিম্নলিখিত বিকারকগুলির উপযুক্ত ব্যবহার করে এখান থেকে এটা পরিণত করতে বলেছে। তাহলে CH3 CN থেকে NC তে পরিণত করতে বলেছে। CN থেকে NC, আচ্ছা CN থেকে NC, তাই তো? এই সকল রিয়েজেন্ট গুলোকে ইউজ করে CN থেকে NC তে। এটা একটা বুদ্ধিদীপ্ত কোশ্চেন, পরীক্ষায় নাও আসতে পারে, বাট তুমি রিয়েজেন্টের ব্যবহারটা শিখে রাখো, তোমার ডিফারেন্ট কাজে লেগে যাবে। তাহলে CN থেকে NC তে যাব কি করে? NC তে যাব, দেখো আমি যদি NH2 করে নিই, NH2 থেকে কার্বিলামিন বিক্রিয়ার মাধ্যমে আমি কিন্তু সহজে NC তে চলে যেতাম। আর আমরা তো দেখেছি আর NH2 থেকে কার্বিলামিন বিক্রিয়া করলে NC তৈরি হয়ে যায়। যে কোনো অ্যামিন কম্পাউন্ড 1 ডিগ্রি অ্যামিন থেকে সহজে কিন্তু আমরা ওই ক্লোরোফর্ম আর KOH দিয়ে আমরা কার্বিলামিন বিক্রিয়ার মাধ্যমে NC-তে মানে আইসোসায়ানাইডে চলে যেতে পারি। তাহলে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে সায়ানাইডকে আমি NH2 তে ট্রান্সফার করব, তাই তো? তাহলে কিভাবে করব? CN থেকে কিভাবে আমরা 1 ডিগ্রি অ্যামিনে যাব? দেখো এখানে কার্বন একটা থেকে গেছে, এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। আচ্ছা দেখি এখানে CN এ তুমি জানো H2O2 আর NaOH যদি দেওয়া হয়, কোথায় গো? H2O2 আর KOH বা NaOH যদি দেওয়া হয়, মনে আছে নিশ্চয়ই? H2O2 KOH বা NaOH যদি দেওয়া হয়, H2O2 KOH বা NaOH যদি দেওয়া হয়, তাহলে মনে আছে নিশ্চয়ই CN টা CONH2 তে অ্যামাইডে ট্রান্সফার হয়ে যায়। তাহলে এটা হচ্ছে CONH2 তে ট্রান্সফার হয়ে যাবে, অ্যামাইডে ট্রান্সফার হয়ে যাবে। এরপরে এই CO কে বম্ব মেরে তুলতে হবে, এই CO কে তুলতে হবে। হফম্যান ডিগ্রেডেশন করে দাও, হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন বা হফম্যান ডিগ্রেডেশন করে দাও, Br2CCl4 দিয়ে দাও, তাহলে না Br2KOH, তাই তো? হ্যাঁ, Br2KOH দিলে হফম্যান ডিগ্রেডেশন হয়ে যায়। তাহলে Br2KOH দিয়ে দাও, হফম্যান ডিগ্রেডেশন হয়ে যাবে। হফম্যানে কি হয়? CO টা বেরিয়ে চলে যায়, CO টা বেরিয়ে যায়, তাহলে কি হবে? মাইনাস CO হয়ে গেলে এটা NH2 হয়ে যাবে।
তাহলে এটা হয়ে গেল NH2 অ্যানিলিনে ট্রান্সফার হয়ে গেল। এবার অ্যানিলিন থেকে তোমাকে করতে হবে NC, তাহলে এটা তো তুমি জানো, এটা হবে কি কার্বিলামিন বিক্রিয়া। কার্বিলামিনে কি দেওয়া হয়? ক্লোরোফর্ম দেওয়া হয়, CH-Cl3 ক্লোরোফর্ম, আর হচ্ছে KOH দেওয়া হয়, আর 2 নম্বরে হচ্ছে হিট দেওয়া হয়, তাই তো? এই যে হিট দেওয়া হয়, এদের দেখো সব ইউজ করা হয়েছে, ক্লোরোফর্ম, KOH আর হচ্ছে হিট। আচ্ছা, ইথানল তো ইউজ করা হলো না, ইথানল তো লাগবে না, ক্লোরোফর্ম হয়ে গেছে, Br2 হয়ে গেছে, KOH হয়ে গেছে, ইথানলটা এখানে লাগলো না। এইখানে মনে হয় ইথানল লাগবে মনে হচ্ছে। যাই হোক, মোটামুটি আমরা তো এইগুলোই জানি, এখানে ইথানল লাগলে লাগতে পারে। তো এখানে কি হয়ে যাবে? NH2 টা NC তে ট্রান্সফার হয়ে যাবে, NH2 টা NC তে ট্রান্সফার হয়ে গেল, আইসোসায়ানেট হয়ে গেল। তাহলে সমস্ত রিএজেন্টের ইউজ গুলো তুমি শিখে নিলে, এটাই তো কাজের কাজ। তোমাকে ডিটো কি এই কোশ্চেন দেবে, কিন্তু তুমি সমস্ত রিএজেন্ট গুলো আরেকবার রিভাইজ করে নিতে পারলে তো সুন্দর করে দেখে নেবে, কেমন? কোশ্চেন নাম্বার 8-এ আসছি। কোশ্চেন নাম্বার 8-এ কি বলেছে? একটি মাত্র রাসায়নিক বিক্রিয়া দ্বারা পার্থক্য করো অ্যানিলিন এবং বেনজাইলামিন। তাহলে কোশ্চেন 8, এটা হচ্ছে কোশ্চেন 9, এটা কোশ্চেন 9 দ্বিতীয়টা। তাহলে কোশ্চেন 8টাকে আমি সলভ করছি, হ্যাঁ, এটা 8-এর দাগের কোশ্চেনটা আমি সলভ করছি, ঠিক আছে? অ্যানিলিন এবং বেনজাইলামিনের মধ্যে পার্থক্য করতে বলেছে। অ্যানিলিন, এটা হচ্ছে অ্যানিলিন, আর একটা বলেছে বেনজাইলামিন, নাকি? বেনজাইলামিন হচ্ছে CH2NH2, এটা বেনজাইল গ্রুপ, বেনজাইলামিন হচ্ছে, এইটা হচ্ছে বেনজাইলামিন, ঠিক আছে? ও অ্যাজোডাই টেস্ট দিয়ে তুমি করতে পারো, অ্যাজোডাই টেস্ট দিয়ে করতে পারো। দেখো এরকম করে আমি করে দিচ্ছি। এ হচ্ছে অ্যাজোডাই টেস্টে 1 নম্বর আমি বলতে পারি, এ হচ্ছে কি অ্যাজোডাই বা অ্যাজোরঞ্জক পরীক্ষায় ছাড়া দেয়, অ্যাজোরঞ্জক পরীক্ষায়, অ্যাজোরঞ্জক পরীক্ষায়, অ্যাজোরঞ্জক পরীক্ষায় হচ্ছে, পরীক্ষায় কমলা বর্ণের অধক্ষেপ তৈরি করে, কমলা বর্ণ অধক্ষেপ তৈরি করে। এখানে কিন্তু অ্যাজোডাই টেস্টে এ ছাড়া দেয় না, ঠিক আছে? এটা একটা পার্থক্য হয়ে গেল। এবার তুমি অ্যাজোডাই টেস্টটা তোমাকে বই থেকে করে নিতে হবে। কি করা হয় সেখানে? ওই যে অ্যানিলিনের সঙ্গে ফেনল দিতে পারো, মানে NaNH2 আর হচ্ছে NaNO2 আর হচ্ছে 0 to 5 ডিগ্রি সেলসিয়াস NaNO2 HCl 0 to 5 ডিগ্রি সেলসিয়াস করে ডাইজোনিয়াম ক্লোরাইড, এবং তার সঙ্গে কি ওই বিটা ন্যাপথল দিয়েও করতে পারো, নাহলে ফেনলের সঙ্গে রিয়াকশন করতে পারো, ওই যে অ্যাজোডাই কম্পাউন্ড উৎপন্ন হয়, তাই না? বই থেকে একটু দেখে নেবে। এটা একটা হতে পারে। আর কি হতে পারে? এ দেখো কার্বিলামিন হবে না, কিন্তু দুজনে কিন্তু 1 ডিগ্রি অ্যামিন, কার্বিলামিন হবে না। হ্যাঁ, এটা আরেকটা হতে পারে, এর সঙ্গে হচ্ছে ব্রোমিন জলের বিক্রিয়া, Br2 বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? মনে আছে তো? বিক্রিয়ায় পোলার সলভেন্টের প্রেজেন্সে বিক্রিয়া করলে কি হয়? এই যে সাদা অধক্ষেপ উৎপন্ন হয়, অ্যানিলিনটা কি উৎপন্ন করে? এই যে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন, এর হচ্ছে সাদা অধক্ষেপ উৎপন্ন করে, সাদা অধক্ষেপ উৎপন্ন করে, তাই না? আর এর ক্ষেত্রে উৎপন্ন হয় না, এটাও তুমি করতে পারো। তাহলে এইভাবে তুমি কিন্তু পার্থক্যটা সুন্দর করে করে দিতে পারলে। এটা কোশ্চেন 8 হয়ে গেল এটা, ঠিক আছে? ডান। আচ্ছা, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ কি বলছে? অ্যানিলিন এবং নাইট্রোবেনজিনের পার্থক্য করতে বলেছে। অ্যানিলিন এবং কিভাবে রূপান্তর করবে? আচ্ছা, কিভাবে রূপান্তর অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন? সহজ একেবারে। অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন অক্সিডেশন পারফর্ম করে দিতে হবে, অক্সিডেশন রিঅ্যাকশন নাইট্রোবেনজিনে। তাহলে কি করতে হয়? ট্রাইফ্লুরোপারাসিটিক অ্যাসিড দিতে হয়, ট্রাইফ্লুরো CO3H, CF3CH দিলে NH2টা NO2 তে ট্রান্সফার হয়। একদম মুখস্থ করে নাও, জলের মতো পরীক্ষা আসার চান্স রয়েছে, ঠিক আছে? এছাড়াও কিন্তু অনেকগুলো অক্সিডেশন রয়েছে, আমি 3টা অক্সিডেশন এক জায়গায় বইতে রয়েছে, কিন্তু তোমরা একটু দেখে নেবে। যদি তোমাকে K2Cr2O7 আর হচ্ছে গাঢ় H2SO4 যদি দেয়, কনসেন্ট্রেটেড H2SO4 দেয়, তাহলে এটা কি হয় গো? প্যারাবেনজোকুইনন হয় না? এটা মনে হয়। আর H2SO5 যদি দেওয়া হয়, H2SO5, হ্যাঁ, পারমনোসালফেরিক অ্যাসিড, H2SO5 দিলে কি হয় গো? নাইট্রোসোবেনজিন উৎপন্ন হয়, তাই না? এটা উৎপন্ন হয়, আমি মনে হয় ঠিক আছে, তাও একবার চেক করে নেবে, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে হ্যাঁ ঠিকই আছে। ডাইক্লোরোবেনের সোডিয়াম ক্রোমেট আছে, হ্যাঁ ঠিকই আছে মনে হচ্ছে। এটা হচ্ছে প্যারাবেনজোকুইনন উৎপন্ন হচ্ছে, আর CF3, এইটা সবই অক্সিডেশন, কিন্তু এগুলো পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট, তিনটাই খুব ইম্পর্টেন্ট। আর ডাইক্লোরোবেন H2SO4 যদি দেওয়া হয় তাহলে প্যারাবেনজোকুইনন হয়, আর H2SO5 পারমনোসালফেরিক অ্যাসিড যদি দেওয়া হয়, পারমনোসালফেরিক অ্যাসিড, এটা একটা পারক্ষ বন্ধন রয়েছে এখানে, তাহলে নাইট্রোসোবেনজিন হয়। তো এইভাবে অক্সিডেশন তিনটাই খেয়াল রাখবে। এটা তো তোমাকে আমি প্রথমটা করালাম, তার সঙ্গে সঙ্গে এক্সট্রা দুটো কিন্তু আমি করিয়ে দিলাম তোমাকে, কেমন? ওকে, চলো তাহলে। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। কত নম্বর কোশ্চেন ছিল এটা? 9।
কোশ্চেন 10, 10 নম্বর কোশ্চেন। এ থেকে ডি অবধি শনাক্ত করতে বলেছে NO2 জিঙ্ক গুঁড়ো, এই যে দেখো জিঙ্ক গুঁড়ো, অ্যামোনিয়াম ক্লোরাইড, জলীয় ইথানল। এক্ষুনি আমরা করেছিলাম না প্রসম মাধ্যমে বিজারণ, কি হয় NO2 টা কিসে ট্রান্সফার হয়, NH OH এ ট্রান্সফার হয়, এক্ষুনি করেছি হাইড্রক্সিলামিনে ট্রান্সফার হয়, ফিনাইল হাইড্রক্সিলামিনে ট্রান্সফার হয়ে যায়, তাই না? তারপরে লঘু H2 সুপর, লঘু H2 সুপর দিলে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন হয়, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন হয়, মনে আছে তো? প্যারাসিটামলের ক্ষেত্রে করেছিলাম, এই ওয়েজটা প্যারাতে চলে আসে আর এটা NH2 হয়ে যায়, খুবই পপুলার রিঅ্যাকশন NH2, আর এটা হচ্ছে OH হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দেওয়া রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলে কি হয়, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলে এখানে কিন্তু নাইট্রোজেনের লোন পেয়ারটা ওই অ্যাসিটিক অ্যানহাইড্রেটের ওই CO তে অ্যাটাক করে, তারপরে অ্যাসাইলেশন রিঅ্যাকশন হয়, মনে আছে নিশ্চয়ই? আমি মেকানিজম আর দেখাচ্ছি না, এগুলো মেকানিজম ধরে করানো হয়। দেখো এখানে নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে, আবার অক্সিজেনের লোন পেয়ার রয়েছে, কোনটা অ্যাকচুয়ালি নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে? নাইট্রোজেনের লোন পেয়ার, তার কারণ নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভ কম, এর ইলেকট্রোনেগেটিভ বেশি, ইলেকট্রোনেগেটিভ বেশি বলে এই লোন পেয়ারটা ছাড়তে চাইবে না, এ সহজে ইলেকট্রন ছাড়তে চাইবে, তাই এর অ্যাসাইলেশন হবে। অনেকের এটা কনফিউশন থাকে যে ইউনিটে আসে এটা, এ কেন ইলেকট্রন জোর দিল না, এরও তো ছিল, এ কেন অ্যাসাইলেশন হবে? তার কারণ এই নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটিটা কম বলে সহজে ও অ্যাটাকটা করবে, নিউক্লিওফিলিক অ্যাটাক। তাহলে উৎপন্ন হবে কি, NaCO CH3, যেটাকে আমরা কি বলি গো, এটাকে উল্টে লেখা হয়, বইতে উল্টে রয়েছে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে কি, প্যারাসিটামল উৎপন্ন হলো, এটা হচ্ছে প্যারাসিটামল, এটা হচ্ছে প্যারাসিটামল, এটা হচ্ছে প্যারাসিটামল উৎপন্ন হলো, এটা হচ্ছে প্যারাসিটামল উৎপন্ন হলো। ঠিক আছে, এন অ্যাসিডক্সি প্যারাঅ্যামিনোফেনল আর কি। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে এই ফ্লোটা করে রাখবে, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটাও একটা গুরুত্বপূর্ণ, NO2 তে জিঙ্ক চূর্ণ আর হচ্ছে মিথানলীয় NaOH। দেখো আবার ক্ষারীয় মাধ্যমে রিডাকশন দিয়েছে, তাহলে নাইট্রোবেনজিনে যদি ক্ষারীয় মাধ্যমে যদি রিডাকশন দেয় তাহলে কি হবে, এক্ষুনি আমরা করেছি, ক্ষারীয় মাধ্যমে যদি করানো হয় তাহলে কি হয়, NH তারপরে হচ্ছে আবার একটা বেঞ্জিন নিই, ঠিক আছে? প্রথমে অ্যাজোবেনজিন হয়, তারপরে হাইড্রোজোবেনজিন হয়, এক্ষুনি আমরা করেছি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এটা খেয়াল রাখবে, হ্যাঁ NO2 তে আয়রন HCl দিলে কিন্তু বা SnHCl দিলে NO2 টা NH2 তে হয়, কিন্তু এটা জিঙ্ক চূর্ণ মিথানলীয় NaOH, মানে ক্ষারীয় মাধ্যমে রিডাকশন বলেছে, ঠিক আছে? ওকে, এটা 10 হলো, তাহলে 11 কোশ্চেন কি বলেছে, বিক্রিয়াগুলিকে সম্পূর্ণ করতে বলেছে, এসেনশিয়াল টু গাঢ় HCl। এক্ষুনি আমরা বলেছিলাম এসেনশিয়াল টু আর গাঢ় HCl দিলে কি হয়, এসেনশিয়াল টু আর গাঢ় HCl দিলে কি হয়, এখানে হচ্ছে প্রথমে অ্যাকচুয়ালি এখানে একটা অন্য জিনিস তৈরি হয়, NH2 হওয়া উচিত, কিন্তু এর সঙ্গে একটা ডট HCl উৎপন্ন হয়, মানে ফিনাইল হাইড্রোজিনিয়াম হাইড্রোক্লোরাইড আর কি। এবার পরের স্টেপে ওটা আবার কিসে ট্রান্সফার হয়ে যায়, ওটা আবার ফিনাইল হাইড্রোজেনেই ট্রান্সফার হয়ে যায়, ঠিক আছে? এটাই ট্রান্সফার হয়ে যায়, তো এটা একটা সল্ট হিসাবে থাকে আর কি, এসেনশিয়াল টু দিলে এখানে সল্ট হিসাবে থাকে, ঠিক আছে? তুমি এইটা লিখে দিয়ে আসবে, তুমি এটা দিয়ে আসবে যে ফিনাইল হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড। হয়ে গেল। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 12, ফেনলে যদি ডাইজোনিয়াম ক্লোরাইড দেওয়া হয় 0 to 5 ডিগ্রি সেলসিয়াসে ক্ষারীয় মাধ্যমে, তাহলে কি রিয়াকশন হবে? তো স্বাভাবিকভাবে এটা তোমরা করেছো, এই যে অ্যাজোডাই টেস্ট একটু আগে বলেছিলাম, সেম এই যে অ্যাজোরঞ্জক পরীক্ষা, এটাই তো অ্যাজোরঞ্জক পরীক্ষা, তাই না? তো কি হয়, নাইজোনিয়াম ক্লোরাইড রয়েছে, এবার এই ফেনল বাবুটা কি করে, ফেনল বাবুটা ক্ষারের প্রেজেন্সে কি হয়, যখন এই যে OH মাইনাস দেওয়া রয়েছে এই জন্য H প্লাসকে ক্যাপচার করে নেয়, H প্লাসকে ক্যাপচার করে নিলে ও কি হবে, H প্লাসকে ক্যাপচার করে নিলে ও হচ্ছে ফেনক্সাইড আয়ন হিসাবে থাকবে, ফেনক্সাইড আয়ন হয়ে গেল। এবার এই ফেনক্সাইড আয়ন অ্যাকচুয়ালি রিয়াকশন করতে করে আর কি, মানে এর তো এরকম রেজোনেন্স করে কি করবে, রেজোনেন্স করে এই প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়াবে, এই ইলেকট্রন, এই যে ইলেকট্রন ডেনসিটি, ইলেকট্রন ডেনসিটিটা হচ্ছে এবার অ্যাটাক করবে এই ডাইজোনিয়াম ক্লোরাইডে। তাহলে আমরা সেই জিনিসটাই করব, এখানে আমি ডাইজোনিয়াম ক্লোরাইডটাকে এখানে আমি আঁকছি, আচ্ছা সরি আমি এদিক দিয়ে করি, ও মাইনাস ছিল, এইটাকে লিখেছি আর কি এখানে, আর রিয়াকশন করবে ডাইজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে, ডাইজোনিয়াম ক্লোরাইডকে এইভাবে আমি আঁকবো, এটাও পরীক্ষায় কিন্তু লিখতে দেয়, ঠিক আছে? তো খেয়াল রাখবে N ট্রিপল বন্ড N, এটা হচ্ছে প্লাস, আর হচ্ছে এখানে পাশে কোথাও মাইনাস লিখে দাও, তাহলে অ্যাকচুয়ালি এইটা ঘুরে এসে অ্যাকচুয়ালি এইখানে মাইনাস চার্জ হয়, এই যে মাইনাস চার্জ, এই মাইনাস দিয়ে অ্যাটাক হয়, তোমাকে এত মেকানিজম দেখাতে হবে, মনে মনে ভেবে নেবে এখানে মাইনাস চার্জ রয়েছে তোমার প্রোডাক্ট লেখার জন্য, তাহলে এটাকে এইদিকে ঘুরিয়ে দেবে, মানে নিউট্রাল করাবে আর কি, তাহলে এইটা এইদিকে ঘুরে যাবে, ঘুরে গেলে কি হবে, একটু বড় করে করলে ভালো হতো, এইরকম করে ঘুরে যাবে ইলেকট্রন ডেনসিটিটা, তাহলে তখন কি হবে, প্রোডাক্ট হিসাবে কি পাবে, এগুলো নিয়ে কিছু ভাববে না, এটা প্রথমে এরা এরকম ঘুরে দিয়ে এখানে ডবল বন্ড হয়,
তারপরে আবার এখানে অ্যারোমেটিসিটি লস হয়ে যায়, এই হাইড্রোজেনটা খেয়ে আবার অ্যারোমেটিসিটি গেইন করে, ওগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না। মনে মনে তুমি ভাবো যে এটা এইরকম করে, আর তোমাকে কিছু করতে হবে না, এটা মাইনাসই রেখে দাও, এখান থেকে আমার অ্যাটাকটা করো। তোমাদের প্রোডাক্ট লিখতে হবে, তুমি মনে মনে করে তুমি প্রোডাক্টও লিখে দিতে পারো। তাহলে এর সঙ্গে বন্ধন হবে এই নাইট্রোজেনের, আর এটা ট্রিপল বন্ড আছে, ডবল বন্ড হয়ে যাবে, আর এর উপরে চেপে গেল মানে এটা মাইনাস হবে, আগে প্লাস ছিল, প্লাস মাইনাস মিলে নিউট্রাল হয়ে যাবে, তাই না? তাহলে এটা যেরকম আছে আগে লেখো, এটা যেরকম আছে আগে লিখছি, এটা যেরকম ছিল আগে স্যার লিখলাম, তারপরে এর সঙ্গে কানেকশন হবে এই এন এর, দিয়ে ডবল বন্ড এন করব, এন ডবল বন্ড এন করলাম, তারপরে হচ্ছে যেরকম আছে সেই রকম করে দিলাম, যেরকম আছে সেরকম করলাম, এটা যেরকম আছে সেরকম থাকলো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এইটা হচ্ছে কমলা বর্ণের বা হচ্ছে লাল, বা হচ্ছে লাল লাল বা হচ্ছে কমলা বর্ণের, কমলা বর্ণের অধকে উৎপন্ন হয়। এটা হচ্ছে সেই আজোরঞ্জক পরীক্ষা, ঠিক আছে? খুব ভালো করে করে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। আরো একটা জিনিস তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই যে ফেনলের যদি ধরো সাপোজ এইরকম প্যারা পজিশনে মিথাইল রয়েছে, তাহলে তখন অর্থ পজিশন দিয়ে এইরকম অ্যাটাকটা হবে, এই অর্থ পজিশন দিয়ে তখন অ্যাটাকটা করবে, অর্থ পজিশন দিয়ে অ্যাটাকটা করবে, তখন এইরকম ভাবে অ্যাটাকটা হবে, ওই রকম করে অ্যাজোকে অ্যাটাক করবে, অ্যাজোকে তখন এইভাবে অ্যাটাক করবে, অ্যাজোকে তখন এইভাবে অ্যাটাক করবে, তখন এইদিকে ঘুরে যাবে, এইরকম অ্যাটাক হবে। আর যদি এখানেও দুটো জায়গায় যদি ব্লক থাকে তখন রিয়াকশনই করবে না। এটা খুব মাথায় রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। খুব ভালো করে এই কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবে যে ফেনলের অর্থ বা প্যারা কোনো জায়গায় যদি ব্লক থাকে, তাহলে যদি অর্থ ব্লক থাকে প্যারাতে রিয়াকশন করবে, জেনারেলি প্যারাটা প্রেফার করে, স্টেটিং ইন্টেন্স কম হয়, কিন্তু যদি প্যারা ব্লক থাকে তাহলে অর্থ দিয়ে সে মেকানিজমটা করবে, আবার অর্থ প্যারা দুটোই ব্লক থাকলে তখন কিন্তু আর রিয়াকশন করবে না। মনে থাকে জানো এই জিনিসটা, ঠিক আছে? খুব ভালো করে করে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সুন্দর করে খেয়াল রাখবে, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে 13, এ থেকে ডি অবধি শনাক্ত করতে বলেছে। নেক্সট কোশ্চেনে এলাম, জলীয় কে আই আর হচ্ছে হিট দেওয়া হয়েছে, জলীয় কে আই দিলে কি হবে গো? এখানে কি হয়ে যায়, আয়োডোবেনজিন হবে নাকি? আয়োডোবেনজিন হবে, জলীয় কে আই আর হচ্ছে হিট দিলে এখানে হচ্ছে আয়োডিন ঢুকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 2 এর N2 প্লাস BF4 মাইনাস জলীয় Na2 আর হচ্ছে কপার পাউডার, তাহলে কি Na প্লাস আর হচ্ছে NO2 মাইনাস ঢুকে যায়, এখানে নাইট্রোবেনজিন প্রোডাকশন হবে, এটা হচ্ছে নাইট্রোবেনজিন প্রোডাকশন হবে, ঠিক আছে? নাইট্রোবেনজিন প্রোডাকশন হবে। আচ্ছা, 3 এর কোশ্চেন কি বলেছে, ফেনলের সঙ্গে ডাইজোনিয়াম ক্লোরাইড অলরেডি ডান, এক্ষুনি করলাম, আগের পেজে রয়েছে, প্রিভিয়াস পেজে রয়েছে, এক্ষুনি করলাম না, ডাইজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে দেখো লেখা স্টাইলটা শুধু চেঞ্জ করে দিয়েছে, সে ওয়েজ মাইনাস দিয়েছে, ফেনক্সাইড হবে, ফেনক্সাইডের সঙ্গে প্যারাপয়সনের সঙ্গে এই ডাইজোনিয়াম, ভীষণ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, আগে করানো হয়েছে। N2 প্লাস HSO4 মাইনাস বেঞ্জিন ডাইজোনিয়াম সালফোনেট, এটা সালফুরিক অ্যাসিডের হচ্ছে সঙ্গে বিক্রিয়া ঘটালে এরকম ডাইজোনিয়াম ক্লোরাইডটা তৈরি, মানে ডাইজোনিয়াম সালফোনেটটা তৈরি হয়। হিট দিলে কি হবে, হিট দিলে অ্যাকচুয়ালি হিট দিলে কি হওয়া উচিত বলো তো, হিট দিলে কি হওয়া উচিত? আমার তো মনে হচ্ছে হিট দিলে মনে হয় ফেনল টেনল মনে হয় উৎপন্ন হবে, এরকম ফেনল টেনল মনে হয় উৎপন্ন হবে, আমার এটা একটু ডাউট রয়েছে। H2SO4 সালফিউরিক অ্যাসিড এবং হিট দেওয়া রয়েছে, তাহলে এখানে কি হতে পারে, এটা কি হতে পারে আমার তো আপাতত মাথায় আসছে না। তোমরা যদি জানো এটা একটু দেখে বলবে তো, এই 4 দাগের কোয়েশ্চেনটা আমার তো মনে হচ্ছে ফেনল টেনল বা কিছু একটা হবে, আমি তাও জিজ্ঞাসা চিহ্ন দিয়ে গেলাম, এটা একটু দেখে নেবে তো। এটাতে হিট দিলে 50°C যদি হিট দেওয়া হয় তাহলে এখানে কি প্রোডাকশন হবে, একটু আমাকে দেখে বলবে তো। আচ্ছা, এইটা নিয়ে আমার একটু কনফিউশন আছে আর কি, এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, হ্যাঁ, তোমরা দেখে আমাকে একটু বলবে, বা অন্য কিছু হবে নাকি, অ্যানিলিন ট্যানিলিন আরে কিছু হবে নাকি, এটাও হতে পারে। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি, তাহলে 4 হয়ে গেল। এরপরে হচ্ছে পাঁচের কোশ্চেন, 5-এর নয়, এর আগে হচ্ছে 13, আচ্ছা কোশ্চেন 14, নিচের বিক্রিয়াগুলিতে এবিসিডি শনাক্ত করতে বলেছে। CnH2O2NaOH আমরা করেছি, Cnটা কিসে পরিণত হয়, CONH2 তে, এক্ষুনি আমরা করেছি, CONH2 তে NaNO2 ডাইলুট HCl দিলে কি হয়, NaNO2 আর হচ্ছে ডাইলুট HCl, H2NO2 ছিল, তারপরে হচ্ছে NaNO2 ডাইলুট HCl, তাহলে N2 প্লাস Cl মাইনাস হবে নাকি এখানে? এটা তো মুশকিল, হুম, N2 প্লাস Cl মাইনাস, NA2, এটাও একটা আমার একটা কনফিউশন রয়েছে যে এটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত ছিল।
অ্যাকচুয়ালি এখানে যদি Br2KOH দেওয়া হতো তাহলে CO চলে যেত, তারপরে NaNO2 ডাইলিউট HCl দিলে ওটা OH এ ট্রান্সফার হয়ে যেত। কিন্তু এখানে NaNO2 ডাইলিউট HCl সরাসরি দেওয়া রয়েছে। হতে পারে একটা জিনিস, NaNO2 ডাইলিউট HCl থেকে অ্যাকচুয়ালি আসে ইলেকট্রোফাইল হিসেবে NO+ আসে। হ্যাঁ, এটা একটা হতে পারে, আমি বলছি। তাহলে কি হতে পারে তাহলে? CH3CONH2 আছে। এ কি করবে? NO+ এর সঙ্গে এ হচ্ছে এরকম ইলেকট্রোফিলিক হ্যাঁ, এরকম লোন পেয়ার নিয়ে অ্যাটাক করবে। তো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন আর কি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তো এটা তখন হয়ে যাবে কি CH3CO, এটা NH হয়ে যাবে, একটা H+ চলে যাবে, তারপরে হচ্ছে NO হয়ে যাবে আর কি, N ডাবল বন্ড এরকম হয়ে যাবে আর কি। লাগবে না, এইটা তুমি স্কিপ করতে পারো। আমার মনে হচ্ছে তো এইটাই হবে, আমার মনে হলো এটা হবে। ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 15, CH3NC লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া রয়েছে। NC কে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি রিডাকশন করো তাহলে কি হয়? এখানে 2 ডিগ্রি অ্যামিন তৈরি হয়। এই NC সেকশনটা সবসময় মনে রাখবে, এটা হচ্ছে NHCH3 তে ট্রান্সফার হয়। এটা রিডাকশনে সবসময়ের জন্য এটা ট্রান্সফার হয়। তাহলে সি প্রোডাক্টটা কি হবে বাবু? CH3 NH তারপরে হচ্ছে CH3, এটাতে ট্রান্সফার হবে। NaNO2 ডাইলিউট HCl দেওয়া রয়েছে। NaNO2 ডাইলিউট HCl দিলে আমি এক্ষুনি কি বলেছি? ইলেকট্রোফাইল হিসাবে NO+ আসে। এখানেও সেই একই স্টাইলে রিয়াকশনটা করেছে আর কি, NO+, তাহলে লোন পেয়ার দিয়ে এরকম ধরবে, এটা করে রাখতে পারো। এটা CH3 তাহলে N হবে, NH লোন পেয়ার থেকে অ্যাটাক করলে কি হয়? এখানে প্লাস চার্জ হয়, পরে H+ ছেড়ে যায়। সবাই জানো, এটা মেকানিজম করানো হয়েছে আমার স্টুডেন্টদের, তো এগুলো আগে থেকেই শিখিয়েছি এগুলো সব জিনিসপত্রগুলো। তাহলে এটা NO যুক্ত হবে আর এর সঙ্গে হচ্ছে CH3 যুক্ত হবে। এটা হচ্ছে নাইট্রোসো গ্রুপটা এরকম ভাবে ইনকর্পোরেট হবে। নট টু মাচ ইম্পর্টেন্ট, তবে এই স্টেপটা ভালো করে করে রাখবে। এটার তুলনায় এই স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে। কোশ্চেন 16, জলীয় দ্রাবকে এবং হচ্ছে অধ্রুবীয় দ্রাবকে ক্ষারকত্বের তুলনা, ভীষণ ইম্পর্টেন্ট। জলীয় দ্রাবকে তোমাকে দুটো মিডিয়ামে কম্পেয়ার করতে হবে, একটা হচ্ছে জলীয় মাধ্যমে মানে পোলার সলভেন্টে, আর একটা হচ্ছে অধ্রুবীয় দ্রাবক যেমন CH2 তে, তো বা CCl4 এগুলোতে হচ্ছে তোমাকে ওদের হচ্ছে ক্ষারকত্বের ধর্মের তুলনা করতে হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এই যে CH3NH2 এটা 1 ডিগ্রি অ্যামিন। এর আগেও টেস্ট পেপারেতে ছিল, আমি করিয়েছি এইগুলো। যদি ভালো করে দেখে রাখো তাহলে এগুলো কোনো অসুবিধাই হবে না। CH3 N, ঠিক আছে? CH3 N, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন। তো যদি জলীয় মাধ্যমে যদি বলা হয়, এটা 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। জলীয় মাধ্যমে এদের অর্ডারটা কি বলতো? মনে আছে নিশ্চয়ই তোমাদের, যে যখন CH3 থাকে 213, তাই না? জলীয় মাধ্যমে হচ্ছে 213 মানে 2 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপরে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে 3 ডিগ্রি। এখন তো বোঝার ব্যাপার স্যাপার নেই, এখন তোমাকে জিনিসগুলো রিভাইজ করা আছে। মনে আছে নিশ্চয়ই যে ক্ষারের হচ্ছে বেসের হচ্ছে কনজুগেট অ্যাসিড প্রোডাকশন করাবে H+ খাইয়ে, দিয়ে এরও H+ খাওয়ানো হবে, দিয়ে এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং এবং তার সঙ্গে সঙ্গে প্লাস আই এফেক্টের মান এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যালেন্স পজিশনে থাকবে। তারপরে হাইড্রোজেন বন্ডিং এর জন্য স্টেবিলিটি পাবে, তারপরে তাই না? তাহলে কনজুগেট বেসের কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি সবচেয়ে বেশি বলে এর বেসিটি বেশি, তারপরে এটা 3 to 1 213। আর যদি এমনি যদি অজলীয় দ্রাবক বা অধ্রুবীয় দ্রাবকে হলে, অধ্রুবীয় দ্রাবকের ক্ষেত্রে কি হবে? অধ্রুবীয় দ্রাবকের ক্ষেত্রে কি হবে? অধ্রুবীয় দ্রাবকের ক্ষেত্রে এমনি নরমাল 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি, 3 ডিগ্রির হচ্ছে সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি। কেন বলো তো? তার কারণ হচ্ছে 3 ডিগ্রির ক্ষেত্রে তুমি দেখো না, নাইট্রোজেনের লোন পেয়ার যে যত সহজে ডোনেট করতে পারবে, এখানে মিথাইল রয়েছে। নাইট্রোজেনের লোন পেয়ার কে হচ্ছে এমনিতে নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে, সহজে সে H+ কে এরকম ডোনেট করছে, তাই না? তাহলে এর ক্ষেত্রে বেসিটি সবচেয়ে বেশি। তারপরে এমনি নরমাল, এমনি মিডিয়ামে বলছি, মানে নন পোলার মিডিয়ামে বলছি, তার ক্ষেত্রে এর ক্ষেত্রে দুটো মিথাইল ডোনেট করছে, তাহলে দুটো মিথাইলের প্লাস আই এফেক্টের মাধ্যমে লোন পেয়ার সহজে H+ কে ডোনেট করছে। আর এখানে NH2 এর ক্ষেত্রে মানে 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এখানে একটা মিথাইল শুধুমাত্র মানে ইলেকট্রন ডোনেট করছে। তাহলে এখানে 3টা মিথাইল প্লাস আই এর মাধ্যমে ইলেকট্রন ডোনেট করছে, তাহলে সহজে নাইট্রোজেনের লোন পেয়ারটা নাইট্রোজেনের লোন পেয়ারটা H+ কে ডোনেট করবে। আর এর ক্ষেত্রে দুটো মিথাইল প্লাস আই এর মাধ্যমে ইলেকট্রন পুশ করছে, তাহলে নাইট্রোজেন ওর তুলনায় একটু কম ডোনেট করবে, নাইট্রোজেনের লোন পেয়ার আর কি। আর এর ক্ষেত্রে একটা মিথাইল রয়েছে, একটা প্লাস আই এফেক্ট, তাই এর তুলনায় এ আরো একটু কম ডোনেট করে। তাহলে যার ডোনেটিং ক্যাপাবিলিটি বেশি তার বেসিটি বেশি, ধীরে 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 কমে আসছে। এটা কিন্তু অজলীয় দ্রাবকে। আর জলীয় দ্রাবকের ক্ষেত্রে তোমাকে কিন্তু এই বেসগুলো সব H+ খাওয়াতে হবে। তোমাকে কিন্তু এগুলো এক্সপ্লেন করতে দেয় না, এগুলো সব আমি না বললেও চলতো,
এখানে NH3 প্লাস হয়ে যাবে, দেখবে এর 3টা হাইড্রোজেন বন্ডিং হবে, এরকম 3টা NH বন্ধন রয়েছে না, 3টা হাইড্রোজেন বন্ডিং, একে আবার H প্লাস খাবে, দেখবে H প্লাস খালে এটা NH2 প্লাস হয়ে যাবে, তাহলে এখানে দুটো হাইড্রোজেন বন্ডিং, দুটো প্লাস আই এফেক্ট, আর এর ক্ষেত্রে হচ্ছে একটা হাইড্রোজেন বন্ডিং, 3টা প্লাস আই এফেক্ট, এরকম করে সাজানো হয়েছিল। তো আপাতত তুমি এইটা তুমি খেয়াল রাখো, এই দুটো তুমি খেয়াল রাখো, এটা হলে তোমার আপাতত কাজ হয়ে যাবে। আর এটাও মনে আছে নিশ্চয়ই, যখন তোমাকে এই CH3 বদলে যখন C2H5 দেওয়া হয়েছিল, C2H5NH2, C2H5 হোল 2 NH মানে 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, C2H5 হোল 3 N, তাহলে এটা 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি। এই যখন যখন এইরকম মিথাইলের বদলে যখন ইথাইল গ্রুপ যখন ঢুকে যাবে, তখন বেসিটি অর্ডার কিন্তু অন্যরকম হয়ে যায়। তখন অর্ডারটা কি হয় গো বেসিটি অর্ডার? তখন হচ্ছে 213 নয়, 231, 231, 231, এইটা হচ্ছে অর্ডার 2 ডিগ্রি, 3 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, 213, এটা হচ্ছে 213, এটা জলীয় মাধ্যমে, অবভিয়াসলি জলীয় মাধ্যমে, জলীয় মাধ্যমে, এটা হচ্ছে অবভিয়াসলি জলীয় মাধ্যমে, এগুলো সব জলীয় মাধ্যমের কথা বলা হচ্ছে। আর এমনি নর্মাল অজলীয় দ্রাবকে যেরকম হয়, যেখানে প্লাস আই এফেক্ট বেশি, সেখানে হচ্ছে বেসিটি বেশি, ঠিক আছে? এমনি মাধ্যমে তো ঠিকঠাক আছে, কিন্তু জলীয় মাধ্যমের ক্ষেত্রে গল্পটা চেঞ্জ হয়ে যায়। এমনি যদি অজলীয় দ্রাবক বা অধ্রুবীয় দ্রাবক হয়, অধ্রুবীয় দ্রাবকে এইটা হচ্ছে অর্ডার, এইটা হচ্ছে দ্রাবক অর্ডার, আর জলীয় মাধ্যমে কিন্তু অর্ডারটা এরকম 2 3 1, 231 হয়ে যায়, ঠিক আছে? আর এর ক্ষেত্রে 213, ছোট মিথাইল হচ্ছে ছোট, ছোটর জন্য 213 ছোট নাম্বার, আর ইথাইল হচ্ছে বড় গ্রুপ, তাই 231 হচ্ছে বড় নাম্বার। এইভাবে মনে রাখবে, সমস্ত জিনিস অ্যাট দ্য সেম টাইম করিয়ে দিলাম, সবাই খেয়াল রাখবে একদম যেন না মিস্টেক হয়, ঠিক আছে? চলো, এটা কোশ্চেন 16 হলো। কোশ্চেন নাম্বার 17 এর পরে টিকা লেখো, বাল্জ সিমেন্ট রিয়াকশন। সিমেন্ট বিক্রিয়া অলরেডি আমরা করে দিয়েছি। সিমেন্ট বিক্রিয়া কি হয় তুমি বলে দেবে যে ডাইজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে N2+Cn- বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে হাইড্রোফ্লুরো কি বলে ফ্লুরোবোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় ডাইজোনিয়াম, বেঞ্জিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেট লবণ উৎপন্ন হয়, BF4- বেঞ্জিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেট লবণ উৎপন্ন হয়। তারপরে হিট আর ওয়াটার দিলে, ওয়াটার আর হিট দিলে কি হবে? ওয়াটার হিট দিলে এখানে হচ্ছে ফ্লুরোবেঞ্জিন উৎপন্ন হয়, ফ্লুরোবেঞ্জিন উৎপন্ন হয়, এইটাকে বলা হচ্ছে বাল্জ সিমেন্ট বিক্রিয়া, ঠিক আছে? ওকে, 18 থেকে এ থেকে ডি অবধি শনাক্ত করতে বলেছে। ইটিআই, এ তো বুঝতে পেরেছো, থালিমাইড রিয়াকশন, গ্যাব্রিয়েল থালিমাইড। ইটিআই মানে এইটা CH3, ইটি মানে ইথাইল গ্রুপ, আয়োডিনটা রয়েছে, এই মাইনাসটা কি করবে, এইটা ব্যাক সাইডে একটা SN2 রিয়াকশন হয় না, তাহলে SN2 হয়ে গেলে তাহলে এই কম্পাউন্ডটা কি হবে? এটা হচ্ছে N অ্যালকিল থালিমাইড বলা হয়, তাহলে N ইথাইল থালিমাইড হবে, এটা ইথাইল গ্রুপ, এটা CH3 CH2 কে ইথাইল বলছি, N ইথাইল থালিমাইড হবে। এরপরে আদ্র বিশ্লেষণ করলে কি হয় গো, এটা কাটিং হয়ে যায়, এটা এদিক দিয়ে কাট হবে, এটা এদিক দিয়ে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, তাহলে কি হয়ে যাবে, এটা কাটিং হয়ে গেলে তখন হচ্ছে এটা C2H5 আর হচ্ছে NH2, 1 ডিগ্রি অ্যামিন প্রোডাকশন হবে, ঠিক আছে? আচ্ছা, 18 19 দাগের কোশ্চেন। এবার 19 কোশ্চেনটা কি হবে? এটা হচ্ছে অ্যানথ্রালিনিক অ্যাসিড, তাই না? অ্যানথ্রালিনিক অ্যাসিড, তাহলে একে যদি পাতন করা হয়, অ্যাকচুয়ালি এখানে মনে হয় ডিকার্বক্সিলেশন রিয়াকশন হবে। পাতন করলে কি হবে? আমার তো মনে হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়াকশন হবে মনে হচ্ছে। অ্যানিলিন হবে, অ্যানিলিন হলে তাহলে ডিকার্বক্সিলেশনের পাতন হলে ডিকার্বক্সিলেশন হয়ে যায়, CO2 বেরিয়ে গেলে হাইড্রোজেনটা থাকবে, তাহলে এটা হবে কি অ্যানিলিন প্রোডাক্ট ফর্মেশন হবে, অ্যানিলিন, এটা হচ্ছে NH2 হয়ে যাবে। আর ডাইক্রোমেট H2 এর উপর দিলে অক্সিডেশন হয়, আমরা একটু আগে করেছিলাম না, অক্সিডেশনে কি উৎপন্ন হবে? ডাইক্রোমেটের দিয়ে করলে এরকম প্যারাবেঞ্জোকুইনন উৎপন্ন হয় না, এক্ষুনি মনে হয় দেখলাম তো, হ্যাঁ এক্ষুনি দেখলাম, এটা প্যারাবেঞ্জোকুইনন উৎপন্ন হয়। আর নাইট্রোসোবেঞ্জিন হয় H2SO5 দিলে, আর ট্রাইফ্লোরোপ্যারাসিটিক অ্যাসিড দিলে ওটা হচ্ছে তোমার NH2 থেকে NO2 হয়, ঠিক আছে? 20 কোশ্চেন, মিথাইল সায়ানাইড জলে দ্রাব্য কিন্তু মিথাইল আইসোসায়ানাইড জলে অদ্রাব্য, ব্যাখ্যা করো। মিথাইল সায়ানাইড জলে দ্রাব্য হয়, কেন সায়ানাইড জলে দ্রাব্য হয়? তার কারণ C+1N থাকে, নাইট্রোজেনের লোন পেয়ার থাকে, এ কিন্তু জলের সঙ্গে সহজে কিন্তু এ কি করতে পারে, হাইড্রোজেন বন্ডিং করতে পারে, জলের সঙ্গে এ হাইড্রোজেন বন্ডিং ইজিলি করতে পারে, হাইড্রোজেন বন্ডিং জলের সঙ্গে এরকম ভাবে করতে পারে, ঠিক আছে? এই জন্য হচ্ছে এটা কি হয়, হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে ও হচ্ছে জলে দ্রবীভূত হয়। কিন্তু মিথাইল আইসোসায়ানাইডের স্ট্রাকচার হচ্ছে মিথাইল CH3 NC, N111C। দেখো এই লোন পেয়ার এইখানে তো ভেতরে রয়েছে, তাই না? তাহলে এখানে কিন্তু নো হাইড্রোজেন বন্ডিং, এখানে কিন্তু নো হাইড্রোজেন বন্ডিং, H বন্ডিং, তাহলে জলের সঙ্গে এখানে কিন্তু নো হাইড্রোজেন বন্ডিং হয়, নো এফেক্টিভ হাইড্রোজেন বন্ডিং আর কি। আর এখানে হাইড্রোজেন বন্ডিং এর জন্য
জলের সঙ্গে এই হাইড্রোজেন বন্ডিং এর জন্য এ জলে দ্রবীভূত হয়, এ জলে দ্রবীভূত হয় না। এটা করলেই হবে, ঠিক আছে? ওকে। C2H3N আণবিক সংকেত বিশিষ্ট একটি জৈব যৌগ A বিজারিত হয়ে অপর একটি যৌগ B উৎপন্ন করে। ওকে, বিজারিত হয়ে বি এর সঙ্গে H2 এর বিক্রিয়ায় ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। বুঝতে পেরে গেছো? বি তাহলে কি হবে? একটা 1 ডিগ্রি অ্যামিন হবে পাক্কা। 1 ডিগ্রি অ্যামিনের ওই ইথাইল অ্যালকোহল এবং H2 এর সঙ্গে বিক্রিয়ায় ওটা 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে। আবার বি কে ক্লোরোফর্ম এবং অ্যালকোহল KOH সহযোগে উত্তপ্ত করলে দুর্গন্ধ বিশিষ্ট যৌগ সি উৎপন্ন হয়। ABC কে শনাক্ত করো। তো বুঝতে পারছো 1 ডিগ্রি অ্যামিন কম্পাউন্ড যেটা হচ্ছে ক্লোরোফর্ম NaO ক্লোরোফর্ম আর অ্যালকোহলীয় KOH সহযোগে উত্তপ্ত করলে আইসোসায়ানাইড যৌগ উৎপন্ন করে। আইসোসায়ানাইড যৌগগুলো কি হয়? আইসোসায়ানাইড যৌগগুলো দুর্গন্ধ বিশিষ্ট হয়। তাহলে এটা নিশ্চয়ই একটা কি কম্পাউন্ড? বিজারিত হয়ে একটি যৌগ বি উৎপন্ন করে। বি একটা 1 ডিগ্রি অ্যামিন, তাহলে নিশ্চয়ই এটা একটা সায়ানাইড কম্পাউন্ড, তাই না? তাহলে CH3 দুটো কার্বন তো CH3CN, দেখো CH3CN হলে মিলে যাবে তো, দুটো কার্বন, হাইড্রোজেন হচ্ছে 3টা, হ্যাঁ CH3CN। এটা দেখো বিজারিত হয়ে, এটা যদি বিজারিত হয়, বিজারিত হলে CN-টা কি হয়? CH2 NH2 তে ট্রান্সফার হয়, CH2 NH2 তে ট্রান্সফার হয়। বি এর সঙ্গে H2 এর বিক্রিয়া কি উৎপন্ন হয়? H2 আর হচ্ছে H2 এর বিক্রিয়া এখানে উৎপন্ন হবে কি? H2 এর বিক্রিয়া NH2 টা OH এ ট্রান্সফার হয়ে যাবে, CH3 CH2 OH এ ট্রান্সফার হয়ে যাবে। এই যে হয়ে গেল। তাহলে বি কে আবার তুমি যদি ক্লোরোফর্ম KOH এর সঙ্গে, এটা তাহলে বি কম্পাউন্ড, এটা তো তাহলে বি কম্পাউন্ড, এটা হচ্ছে এ কম্পাউন্ড, এটা বি, হ্যাঁ। আচ্ছা, বি কে যদি তুমি আবার ক্লোরোফর্ম সহযোগে ক্লোরোফর্ম KOH দিয়ে যদি তুমি উত্তপ্ত করো, তাহলে কি হবে? এখানে এনসি উৎপন্ন হয়, যেটা হচ্ছে দুর্গন্ধ বিশিষ্ট গ্যাস। তো হয়ে গেল এনসি। তাহলে এইটা হচ্ছে আমাদের সি কম্পাউন্ড। এই দেখো কম্পাউন্ড কমপ্লিট, তাই না? সহজ, একেবারে সহজ। ওকে, 22-এর কোয়েশ্চেন। বেঞ্জিন থেকে এরকম প্যারানাইট্রো অ্যানিলিন প্রস্তুত করতে বলেছে, কিভাবে করবে? তাহলে তোমাকে কিন্তু এখানে প্রপার স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে। প্রথমে বেঞ্জিনে কি করতে হবে? বেঞ্জিন রয়েছে, বেঞ্জিনে তোমাকে স্ট্র্যাটেজি না ফলো করলে তুমি করতে পারবে না। কিন্তু বেঞ্জিনে প্রথমে নাইট্রো গ্রুপ ঢোকাবে, প্রথমে নাইট্রো গ্রুপ ঢোকাও। প্রথমে মিক্স অ্যাসিড দাও কনসেন্ট্রেটেড H2SO4 আর হচ্ছে কনসেন্ট্রেটেড HNO3 আর হচ্ছে হিট দাও, দিলে হচ্ছে নাইট্রো গ্রুপ ঢুকবে। নাইট্রো গ্রুপকে প্রথমে হচ্ছে নাইট্রো গ্রুপকে তোমাকে রিডাকশন করতে হবে, HCN HCl দিয়ে রিডাকশন করো, দিলে NH2 হয়ে যাবে। NO2টা NH2 তে ট্রান্সফার হয়ে গেল, ভালো কথা। NH2 হয়ে গেলে এর দেখো প্যারা পজিশনে আবার একটা NO2 কে ঢোকাতে হবে। NH2 তো ঢুকে গেছে, এর প্যারা পজিশনে NO2, কিন্তু প্রবলেম হচ্ছে NH2 রিঅ্যাক্টিভিটি কিন্তু অনেক হাই, মানে এ কিন্তু রিংকে বেশি করে অ্যাক্টিভ করে লোন পেয়ার ডোনেশনের মাধ্যমে। এর অ্যাক্টিভিটিকে কমাতে হবে, তারপরে কমিয়ে যদি দেখো এইরকম ভাবে যদি আমি আবার নাইট্রেশন করিয়ে দিই মিক্স অ্যাসিড দিয়ে, তাহলে কি হবে? অর্থ প্যারা দুটোতে ঢুকে যাবে NO2 গ্রুপ, যেটা আমি চাই না। এখানে তুমি যদি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এখানে যদি আমি নাইট্রেশন করে দিই, অর্থ প্যারা দুটোই তো অ্যাক্টিভ পজিশন, ঢুকে যাবে অ্যাক্টিভ হওয়ার জন্য। কিন্তু এখানে আমাকে শুধুমাত্র প্যারাতে NO2 ঢোকাতে হবে। তাহলে শুধু যদি প্যারাতে ঢোকাতে চাই, তাহলে আমাকে করতে হবে কি স্যার? এর রিঅ্যাক্টিভিটি আগে কমাতে হবে। রিঅ্যাক্টিভিটি কমানোর জন্য আমরা ওই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন করব, তাই না? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে দাও, এখানে মানে বেস দেওয়া হয়, পিরিডিন দেওয়া হয়। তাহলে কি হবে? এটা অ্যাসিটাইলেশন হয়ে যাবে, N অ্যাসিটাইলেশন, তাহলে এটা হবে কি NH COCH3 হয়ে যাবে। দিলে কিন্তু এর রিঅ্যাক্টিভিটি কমে গেল। কেন কমে গেল? কারণ এদিকেও রেজোনেন্স করবে সিওর সঙ্গে, সিওর সঙ্গে যদি রেজোনেন্স করে তাহলে রিঅ্যাক্টিভিটি কমে গেল। তাহলে পুরোপুরি রিংয়ে ইলেকট্রন ডোনেট করবে না, তাহলে রিংটা কম অ্যাক্টিভ হলো। তখন তুমি কিন্তু এখানে মিক্স অ্যাসিড দিয়ে তুমি কি করতে পারো? তুমি কিন্তু মিক্স অ্যাসিড দিয়ে মিক্স অ্যাসিড বলতে এইটাকে মিক্স অ্যাসিড বলা হয়, এই দুজনের মিক্সারকে হচ্ছে মিক্স অ্যাসিড বলা হয়, ঠিক আছে? এই মিক্স অ্যাসিড দিয়ে দেবে। মিক্স অ্যাসিড দিয়ে দিলে কি হবে? এখানে NO2 গ্রুপটা এখানে ঢুকবে, তুমি বলবে স্যার এখানে ঢুকলো না, কারণ এর অ্যাক্টিভিটি কমে গেছে, সবচেয়ে অ্যাক্টিভ পজিশন হচ্ছে প্যারা, তাই ওই পজিশনে হচ্ছে NO2 গ্রুপটা ইন্ট্রোডিউস হবে। তাহলে এটা NH, এটা CO, এটা হচ্ছে CH3, আর এটা তখন NO2টা ঢুকে গেছে, এখানে NO2টা ঢুকে গেছে। এবার এখন কাজ কি হচ্ছে? এখন কাজ হচ্ছে এইটাকে ডিপ্রোটেক্ট করা, এটাকে ডিপ্রোটেকশন করা। তো ডিপ্রোটেকশনের সঙ্গে তুমি H2+ করে দিতে পারো, হাইড্রোলিসিস করতে পারো, খাওয়ার বা অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলিসিস করলে এটা কেটে যাবে, এটা NH2 তে আবার ফিরে আসবে, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে? এটা NH2 হয়ে যাবে, এটা NO2 হয়ে যাবে, ঠিক আছে? হাইড্রোলিসিস করলে এটা হয়ে যাবে। মানে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়েও করে, কনসেন্ট্রেটেড H2SO4 দিয়েও এটা করে।
হাইড্রোলিসিস লিখে দিলেও হবে, হাইড্রোলিসিস বা H2 প্লাস করে দিলেও হবে। তাহলে এইভাবে ট্রান্সফার করতে পারবে। তাহলে খুব ভালো কোশ্চেন, এটা খুব ভালো সুন্দর জিনিস, এটা করে রাখবে। এটা হচ্ছে কোশ্চেন 22 হলো, কোশ্চেন 23 এর কোশ্চেন এটা। NH2 থেকে মেটা পজিশনে হচ্ছে ব্রোমিন ঢোকাতে হবে, এটাও খুব ভালো। এটা হচ্ছে কোশ্চেন 23 এ। অ্যানিলিনের মেটা পজিশনে হচ্ছে একটা ব্রোমিন ঢোকাতে হবে। তাহলে আগে মেটা, এটা দেখো অর্থো প্যারা ডিরেক্টিং, এটা লোন পেয়ার অর্থো আর প্যারাতে চলে আসে ইলেকট্রন ডেনসিটি, তাহলে এটা অর্থো প্যারা ডিরেক্টিং হয়ে আছে। একে তোমাকে মেটা ডিরেক্টিং করতে হবে। মেটা ডিরেক্টিং করতে হলে তোমাকে আগে NO2 তে ট্রান্সফার করতে হবে, তাই না? আচ্ছা, যদি আমি NO2 তে ট্রান্সফার করে নিই অক্সিডেশন করে, CF3CO3H মেটা, যদি একে NO2 তে ট্রান্সফার করে নিই, NO2 তে ট্রান্সফার করে তারপরে আমি Br2 দেব, Br2 আর Fe চূর্ণ দেবো আর কি, Fe চূর্ণ। এটা তো ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। দিলে এখানে ব্রোমিন ঢুকবে। এবার ব্রোমিনটা কোথায় ঢুকবে? মেটাতে ঢুকবে, কারণ মেটা হচ্ছে এর রেসপেক্টে অ্যাক্টিভ পজিশন। তাহলে মেটাতে হচ্ছে ব্রোমিন ঢুকবে, NO2 রেসপেক্টে মেটাতে ঢুকলো ব্রোমিন, ঠিক আছে? কারণ এটা মেটা ডিরেক্টিং না, এটা তো মেটা ডিরেক্টিং, তাই না? এরপরে আমাকে তো NO2 রাখলে না, NO2 দিয়ে NO2 রাখতে বলেছে NH2 কে। ঠিকই আছে তো, একদম দারুণ। আমি ভেবেছি NH2 আবার করতে হবে। NH2 করতে হলে আবার SnHCl দিয়ে দিবে, দিলে আবার NH2 হয়ে যাবে। এটাও করতে পারো। আবার যদি NH2 করতে বলতো, তাহলে তুমি SnHCl দিয়ে দিলে তো NO2 টা NH2 তে ট্রান্সফার হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা সহজে ট্রান্সফার করতে পারি। তুমি একটু চিন্তা ভাবনা করলে কিন্তু তুমি এগুলো সুন্দর করে অ্যান্সার গুলো দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন এবার 24। 24 কোশ্চেনটা কি বলেছে, যে মিথাইলামিন এবং বেনজাইলামিনের মধ্যে কোনটি মৃদু ক্ষারক এবং কেন? মিথাইলামিন এবং মিথাইলামিন হচ্ছে এইটা CH3NH2, এটা হচ্ছে মিথাইলামিন। বেনজাইলামিন হচ্ছে এইটা বেনজাইলামিন, তাই তো? বেনজাইলামিন হচ্ছে বেনজাইল, এটা হচ্ছে বেনজাইল গ্রুপ, এটা বেনজাইলামিন, ঠিক আছে? এর ক্ষেত্রেও লোন পেয়ার এও ডোনেট করতে পারে, লোন পেয়ার যে যত সহজে ডোনেট করবে লোন পেয়ার H+ কে, সেটা হচ্ছে বেশি। এর প্লাস আই এফেক্ট রয়েছে, প্লাস আই এফেক্টের মাধ্যমে ইলেকট্রন ডেনসিটি বেশি করে পুশ করছে, তো সহজে ডোনেট করবে। এর ক্ষেত্রেও ডোনেট করছে, কিন্তু এই বেনজিন রিং এর কিন্তু এই বাবুর আমি কিন্তু মাইনাস আই এফেক্ট রয়েছে, এর কিন্তু মাইনাস আই এফেক্ট রয়েছে। তাহলে মাইনাস আই এফেক্ট যদি হয়, ইলেকট্রন ডেনসিটি টানছে, কিছুটা হলেও টানছে, তাহলে লোন পেয়ার কিন্তু সহজে ওই H+ কে কিন্তু ডোনেট করতে পারবে না, সুতরাং একটু হলেও কমে যাবে। তাহলে কোনটি মৃদু ক্ষারক এবং কেন? তুমি বলবে এটা হচ্ছে মৃদু, এইটা হচ্ছে মৃদু ক্ষারক হচ্ছে এটা হচ্ছে মৃদু, এটা মৃদু। তুমি বলে দেবে কেন মৃদু, তার কারণ মাইনাস আই এফেক্টের জন্য ইলেকট্রন ডেনসিটি টানছে, এটা হচ্ছে তীব্র। এই দুজনের ক্ষেত্রে এটা হচ্ছে তীব্র, ঠিক আছে? ওকে। নেক্সট হচ্ছে ইথাইল ব্রোমাইডের সঙ্গে KCN এর বিক্রিয়ায় ইথাইল সায়ানাইড উৎপন্ন হলেও AgCN এর সঙ্গে ইথাইল আইসোসায়ানাইডের উৎপন্ন হয় কেন? ইথাইল ব্রোমাইডের সঙ্গে KCN এর বিক্রিয়া, ইথাইল ব্রোমাইডের সঙ্গে KCN এর বিক্রিয়ায় KCN দেওয়া হয়েছে। KCN যদি দেওয়া হয়, KCN দিলে K+ আর হচ্ছে CN- হয়। CN- কিন্তু একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, এটা C সেন্টারেও মাইনাস থাকে আর এখানে লোন পেয়ার থাকে। এই KCN, এই যে KCN কিন্তু একটা তড়িৎযোজী যৌগ, এটা কিন্তু একটা তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। তড়িৎযোজী যৌগ হওয়ার জন্য ও কিন্তু K+ আর হচ্ছে C এর উপরে মাইনাস চার্জ থাকে, এই মাইনাস চার্জটা C এর উপর থাকে। আর C এর উপরে যদি মাইনাস চার্জ থাকে, এই C সেন্টার দিয়ে কিন্তু ও অ্যাটাক করে Br কে বের করে দেয়। তাহলে প্রোডাক্ট এখানে কি পাবো? CH3 CH2, তারপরে C এর সঙ্গে বন্ডিং হবে, C ট্রিপল বন্ড হচ্ছে N সায়ানাইড পাবো। তাহলে তুমি বলবে এটা একটা কিন্তু অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, তাহলে C সেন্টার দিয়ে অ্যাটাক হলো। আচ্ছা, AgCN এর সঙ্গে যখন বিক্রিয়া হয়, তাহলে CH3 CH2 Br এর সঙ্গে যখন AgCN এর বিক্রিয়া হয়, AgCN কিন্তু একটা সমযোজী যৌগ। সমযোজী যৌগ হওয়ার জন্য এর ক্ষেত্রে কিন্তু এই N সেন্টার দিয়ে এখানে অ্যাটাকটা হয়, মানে AgCN এইরকম ভাবে অ্যাটাকটা করে আর কি। তুমি বলবে এই AgCN হচ্ছে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, AgCN কিন্তু এরকম কোভ্যালেন্ট কম্পাউন্ড, এর ক্ষেত্রে কিন্তু এই মাইনাস চার্জটা থাকে না, এই লোন পেয়ার দিয়ে অ্যাকচুয়ালি এর অ্যাটাকটা পসিবল হয়, এইরকম অ্যাটাকটা পসিবল হয়। পরে আবার যদিও এটা ডিসোসিয়েট করে যায়, তাহলে এই সমযোজী বন্ধন হওয়ার জন্য এটা হবে কি CH3 CH2 NC কম্পাউন্ড উৎপন্ন হয়। এইভাবে সহজে বলে দেবে আর কি। উঁচু ক্লাসে আরো সে পোলারিটি দিয়ে এক্সপ্লেনেশনারে করা হয়, হার্ড সফট স্যাপ প্রিন্সিপাল দিয়ে ডিসকাস করা হয়, হার্ড সফট অ্যাসিড বেস থিওরি আর কি, স্যাপ প্রিন্সিপাল, সফট অ্যাসিড বেস থিওরি, এরকম স্যাপ প্রিন্সিপাল রয়েছে। তো এখন আপাতত তুমি বলবে এটা হচ্ছে সমযোজী যৌগ, এটা বললেই হবে সমযোজী যৌগ, এটা হচ্ছে সমযোজী যৌগ।
এর ক্ষেত্রে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে অ্যাটাকটা হয়, নিউক্লিওফিলিক অ্যাটাক হয়, আর তড়িৎ যৌগ এখানে সি সেন্টার দিয়ে অ্যাটাক হয়, সি অ্যাটাক এখানে হয়, এখানে বলবে সি অ্যাটাক হয়, এখানে হচ্ছে এন অ্যাটাক হয়, এখানে হচ্ছে এন সেন্টার দিয়ে অ্যাটাক হয়। ঠিক আছে, এই সমযোজী কথাটা উল্লেখ করতে হবে, তাই এখানে এনসি পাওয়া যায়। এটা খুব ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। ঠিক আছে, পরীক্ষায় এই ধরনের কোশ্চেনগুলো আসে। এন ডিরেক্টলি রিয়াকশনও আসতে পারে, ডিরেক্টলি এখানে এর সঙ্গে কেসিএন দেওয়া রয়েছে, তাহলে সিএন করবে, এজিসিএন দেওয়া থাকতে পারে, তাহলে এনসি করবে, এরকম ডিরেক্টলি রিয়াকশনও আসে, রিয়াকশনই মেনলি আসে, এক্সপ্লেনেশন জিজ্ঞাসা করে না। নেক্সট, নাইট্রোবেনজিন ফিডেল কাপ বিক্রিয়া অংশগ্রহণ করে না কেন? নাইট্রোবেনজিন ফিডেল কাপ বিক্রিয়া অংশগ্রহণ করে না কেন? তুমি জানো, এটা আগেও তোমাদের শিখিয়েছি যে নাইট্রোবেনজিন হচ্ছে খুব ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। দেখো নাইট্রোবেনজিন হচ্ছে এইরকম স্ট্রাকচার, নাইট্রোবেনজিনের স্ট্রাকচার হচ্ছে এইরকম, নাইট্রোবেনজিনের স্ট্রাকচার হচ্ছে এইটা মাইনাস, এটা প্লাস থাকে এরকম, তার ইলেকট্রন ডেনসিটি NO2 গ্রুপ টেনে নেয়, তাহলে ফিডেল কাপ বিক্রিয়া অংশগ্রহণ করে না এই জন্য। তার কারণ হচ্ছে ফিডেল কাপ বিক্রিয়া হচ্ছে একটা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়া বা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব দরকার হয়, কিন্তু বেনজিন নাইট্রোবেনজিনে ইলেকট্রন ঘনত্ব বেনজিন দিকে থাকে না। দেখো না, ইলেকট্রন ডেনসিটি সে নিজের দিকে টেনে নিয়েছে রেজোন্যান্সের মাধ্যমে, তাহলে এর তো রিংটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে, রিং ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে, রিং এর ক্ষেত্রে ডিঅ্যাক্টিভেটেড রিং যদি ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায় তাহলে সে থোড়ি রিয়াকশনে অংশগ্রহণ করবে। তুমি বলবে ফিডেল ক্যাপ বিক্রিয়া হচ্ছে একটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, মানে বাংলায় যদি বলি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, তো সেক্ষেত্রে রিঙ্গে ইলেকট্রন ডেনসিটি থাকলে রিয়াকশন বেটার হয়, কিন্তু নাইট্রোবেনজিনের ক্ষেত্রে নাইট্রো গ্রুপ থাকার জন্য রিংটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়, ওই জন্য সে রিয়াকশনে অংশগ্রহণ করে না। এই তো হয়ে গেল, এইটা কিন্তু মাস্ট বলতে হবে, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এবং এক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রিংয়ের ডিঅ্যাক্টিভেশন প্রয়োজন। যেরকম দেখো না, ধরো টলুইন হোক বা ধরো বেনজিন এমনি, বা ধরো অন্য কোনো রিয়াকশনের ক্ষেত্রে আমি বলছি CH3, ধরো এটা করতেই পারে বেনজিন রিং, এর ক্ষেত্রে দেখো কোনো ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ নেই, তাহলে এ সহজে কিন্তু CH3Cl বা অনাদ্র LCl3 বা অন্য কোনো কারোর সঙ্গে হচ্ছে ইলেকট্রোফাইলের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারে। এখানে রিংটা মোটামুটি অ্যাক্টিভ রয়েছে, এখানে দেখো রিংকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে, ইলেকট্রোডেনসিটি টেনে নিচ্ছে, টেনে দিলে ও তো ইলেকট্রোফাইলের সঙ্গে যুক্ত হবে না, এখানে ইলেকট্রোফাইল ধরো CH3+, এর সঙ্গে তো যুক্ত হতে হবে, তাহলে রিংয়ে ইলেকট্রোডেনসিটি থাকা দরকার, কিন্তু ইলেকট্রন ডেনসিটি টেনে নিচ্ছে, তাহলে কি করে রিয়াকশন হবে? বুঝতে পেরেছো? এইভাবে তাহলে রিং ডিঅ্যাক্টিভেশনের কথা বলবে। কোশ্চেন 27, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ফেনলের সঙ্গে কাপলিং বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু নাইট্রোবেনজিনের সঙ্গে করে না কেন? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ফেনলের সঙ্গে কাপলিং বিক্রিয়া করে, সহজ ব্যাপার তো। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ফেনলের সঙ্গে কেন কাপলিং বিক্রিয়া করে? ফেনলের সঙ্গে এই জন্য কাপলিং বিক্রিয়া করে, তার কারণ কি, ফেনল থেকে ফেনক্সাইড উৎপন্ন হয়, ফেনলের ক্ষেত্রে কি হয়, এই যে রিংটা অ্যাক্টিভেটেড হয়, মাইনাস চার্জ তৈরি হয়, এই অ্যাক্টিভেশনের জন্যই তো সে রিয়াকশনটা করে। তাহলে তুমি বলবে যে ফেনলের ক্ষেত্রে বেনজিন রিংয়ে ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি হয় রেজোনেন্সের মাধ্যমে, বা আরো বলবে যে ফেনলের ক্ষেত্রে হচ্ছে বেনজিন রিংটা অনেক বেশি অ্যাক্টিভেটেড হয়, ইলেকট্রন দ্বারা হচ্ছে সমৃদ্ধ থাকে, ওই জন্য সহজে কিন্তু সে কি করতে পারে। এটা কি ধরনের বিক্রিয়া? এটাও ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া রিয়াকশন করে, কিন্তু নাইট্রোবেনজিন কেন করে না? একই রকম লজিক, নাইট্রোবেনজিনের ক্ষেত্রে তুমি বলে দেবে সেই একই রকম ভাবে যে নাইট্রোবেনজিনের ক্ষেত্রে NO2 গ্রুপটি হচ্ছে মাইনাস RF যুক্ত গ্রুপ, রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টেনে নেয়, ফলে রিংটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়, রিং ডিঅ্যাক্টিভেটেড হলে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করতে পারবে না। মনে রাখবে, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফাইল ঢুকে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে না, এগুলো তো সব অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এগুলোর সম্বন্ধে কনসেপ্ট না থাকলে তো মুশকিল, এগুলো তো নিশ্চয়ই জানো তোমরা। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে এই ধরো সাপোজ ধরো তুমি ফিডেলকে অ্যালকাইলেশন করছো বা হোয়াটএভার, তুমি যে কোনো ইলেকট্রোফাইল ঢুকছো, তাহলে এখানে হাইড্রোজেনটার বদলে তো এই ইলেকট্রোফাইলটা ঢুকছে, এই হাইড্রোজেনের বদলে তো ইলেকট্রোফাইলটা ঢুকছে, তাহলে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এইচ এর জায়গায় ঢুকছে, প্রতিস্থাপন বিক্রিয়া। এবার অ্যারোমেটিকের ক্ষেত্রে প্রতিস্থাপন হচ্ছে এবং ইলেকট্রোফাইলটা ঢুকছে, তাই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তুমি দেখো না, এগুলো সব অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হলো। ওকে, বিক্রিয়াজাত পদার্থগুলিকে গঠন সংকেত লেখো। H2S উপর KI দেওয়া রয়েছে, এটা তো অলরেডি ডান, এটা তো হয়ে গেছে, আই ঢুকবে এখানে, N2+Cl- এটা তো হয়ে গেছে, NaNO2 দিলে কি হবে, প্রথমে হচ্ছে HBF4- তারপরে CuNO2 দিলে NO2 ঢুকে যাবে, এটাও অলরেডি হয়ে গেছে, ডান। জলীয় NaNO2 আর HCl দিলে এখানে কি ঢুকবে, অলরেডি এটাও ডিসকাস হয়ে গেছে, NaNO2 HCl দিলে কি হয়, এখানে NH2টা OH এ ট্রান্সফার হয়ে যাবে,
আচ্ছা, এটা H3PO2 দিলে এখানে বেঞ্জিন রিং হয়ে যাবে, এখানে সহজে একটা হাইড্রোজেন ঢুকে যাবে। এগুলো হয়ে গেছে, না করলেও চলবে। 29 এ থেকে ডি শনাক্ত করতে বলেছে। H2SO4 দেওয়া রয়েছে, গাঢ় H2SO4, H3 দেওয়া আছে, তাহলে এটা তো মিক্স অ্যাসিড। মিক্স অ্যাসিড দিলে কি হয়, ইলেকট্রোফাইল হিসেবে NO2 প্লাস আছে। এটা তো মেটা নির্দেশক গ্রুপ, এটা তো মেটা নির্দেশক গ্রুপ, এর রেসপেক্টে মেটাতে NO2 ঢুকে দেবে, এর রেসপেক্টে মেটাতে NO2 ঢুকে যাবে, তাহলে এই প্রোডাক্টটা হবে আমাদের হচ্ছে বেঞ্জিন রিং হলো, তার রেসপেক্টে NO2 হচ্ছে মেটাতে ঢুকবে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। NH4SH এই NO2 টা NH2 তে ট্রান্সফার করে দেবে, NH2 তে ট্রান্সফার হয়ে যাবে, এটা অলরেডি ডান আমাদের। আচ্ছা, তাহলে এখানকার প্রোডাক্ট হচ্ছে NO2 টা NH2 তে ট্রান্সফার হয়ে যাবে, NO2 HCl, NO2 ডাইলিউট HCl, NO2 ডাইলিউট HCl দিলে এটা ডাইজোনিয়াম ক্লোরাইড ট্রান্সফার হয়ে যাবে। বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড তো বেঞ্জিন এটা 0 to 5 অবশ্যই দিতে হবে, 0 to 5 ডিগ্রি সেলসিয়াস দিতে হবে, দিলে এখানে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। তাহলে NO2 এটা হচ্ছে N2 প্লাস আর হচ্ছে Cl মাইনাসে পরিণত হলো, এটা হলো সি কম্পাউন্ড। এবার এখানে ওয়াটার হিট দিলে কি হবে, ফেনল হয়ে যায় না, মানে OH ঢুকে যায়, তাহলে এখানে OH ঢুকে যাবে, NO2 রেসপেক্টে এখানে হচ্ছে OH ঢুকে যাবে, এই যে কম্পাউন্ড প্রোডাকশন হয়ে গেল। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে অ্যানিলিনের নাইট্রেশনে তাৎপর্যপূর্ণভাবে মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয় কেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যানিলিনের নাইট্রেশনে দেখো, এমনি নর্মালি অ্যানিলিন হচ্ছে কি অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, এ তো অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, অর্থপ্যারা হচ্ছে ডিরেক্টিং, তাই না? তাহলে এর রেসপেক্টে তাহলে যদি মিক্স অ্যাসিড দেওয়া হয়, মিক্স অ্যাসিড যদি দেওয়া হয়, তাহলে কোথায় কোথায় NO2 ঢোকার কথা, NH2 রেসপেক্টে এখানে একটা NO2 ঢুকবে, অর্থতে একটা ঢুকবে, আর হচ্ছে প্যারাতে একটা NO2 ঢুকবে, NH2 রেসপেক্টে একটা প্যারাতে ঢুকবে। এটা মেজর আর এটা মাইনর হওয়ার কথা, এটা তো তাহলে মেজর হবে আর এটা মাইনর হবে। কিন্তু গুরুত্বপূর্ণভাবে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণভাবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু একটা মেটা প্রোডাক্ট সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে, সিগনিফিক্যান্ট যথেষ্ট পরিমাণে এখানে কিন্তু মেটা নাইট্রো গ্রুপ, এরা প্রায় 47% কাছাকাছি এইটা উৎপন্ন হয়ে যায়। এটা কেন? এইটা তো অর্থপ্যারা নির্দেশক, এটা অর্থপ্যারা, তাহলে এটা কেন উৎপন্ন হলো? তো এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে এটা করে রাখবে। ঠিক আছে, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, নিট যেই যারা দেবে এবং বোর্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে গল্পটা কি হয়, এই মিক্স অ্যাসিডের প্রেজেন্সে এই NO2 টা NH2 টা অ্যানিলিন যখন এরকম মিক্স অ্যাসিডের প্রেজেন্সে রিঅ্যাকশন হয়, কনসেন্ট্রেটেড H2SO4 দিয়েছো আর HNO3 দিয়েছো, এই মিক্স অ্যাসিডের প্রেজেন্সে এই মিক্স অ্যাসিড থেকে অ্যাকচুয়ালি H+ আসে। এই H+ এর প্রেজেন্সে কি হয়, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা H+ এর সঙ্গে যুক্ত হয়ে যায়। H+ এর সঙ্গে যুক্ত হয়ে গেলে কি উৎপন্ন হবে, এখানে দেখো H+ এর সঙ্গে যুক্ত হয়ে গেলে এটা NH3+ হয়ে যাবে। NH3+ হওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু, আর এটা ছিল ইনিশিয়ালি কি গ্রুপ, এটা ছিল ইনিশিয়ালি কিন্তু, এটা ইনিশিয়ালি ছিল কিন্তু অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। বাট যখন এটা NH3+ হয়ে গেল, ইলেকট্রন এরকম টানছে, তখন কিন্তু এই গ্রুপটা তখন মেটা নির্দেশক হয়ে গেল, এটা তখন মেটা নির্দেশক হয়ে গেল, এটা এখন মেটা নির্দেশক হয়ে গেল। মেটা নির্দেশক হয়ে যাওয়ার জন্য তখন কিন্তু এখানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের কি পাচ্ছি, মিক্স অ্যাসিডের প্রেজেন্সে এখানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের মেটাতে NO2 গ্রুপ পাবো, তাই না? তো এর রেসপেক্টে হচ্ছে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের আমরা মেটাতে NO2 গ্রুপ পাবো। বুঝতে পেরেছো? তাহলে এটা সুন্দর করে বলে দিতে হবে যে মিক্স অ্যাসিডের হচ্ছে অ্যাসিড আছে H+ এর প্রেজেন্সে, এটা অ্যানিলিন থেকে অ্যানিলিনিয়াম আয়নে পরিণত হয়, এবং এই NH3+, এই গ্রুপটা NH3+ হচ্ছে মেটা ডিরেক্টিং গ্রুপ হওয়ার জন্য মিশ্র অ্যাসিডের প্রেজেন্সে NO2 গ্রুপটা মেটাতে হচ্ছে প্রবেশ করে। সো আমরা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের কিন্তু মেটা প্রোডাক্টটা পেতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, এটা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট এর হচ্ছে তুমি কি পাচ্ছ, এখানে মেটা প্রোডাক্টটা পাচ্ছ। ঠিক আছে, রূপান্তর করো আর CN থেকে CHO, এ তো স্টিফেন রিঅ্যাকশন, এটা তো স্টিফেন SnCl2 আর হচ্ছে HCl, এটা 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে ওয়াটার আর হচ্ছে হিট দিলে এটা স্টিফেন, এটা হচ্ছে স্টিফেন রিঅ্যাকশন, এ তো আগে করানো হয়েছে স্টিফেন বিক্রিয়া। আর CN থেকে CH2NH2 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডাকশন করলে হয়ে যাবে, তাই না? CN থেকে CH2NH2 তোমরা সবাই পড়েছো, শুরু থেকে পড়ছো, CN থেকে CH2NH2 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে হয়ে যাবে। উপযুক্ত ব্যাখ্যা সহ প্রত্যেকটির হচ্ছে, আচ্ছা এখানে ক্ষারকত্বের ক্রম সাজাতে বলেছে। ক্ষারকীয়তা বা হচ্ছে বেসিসিটি অর্ডার কি হবে, যা নাইট্রোজেনের লোন পেয়ার যত সহজে H+ কে ডোনেট করবে তার বেসিসিটি তত বেশি। দেখো এখানে কিন্তু NO2 টানছে, এটার -R এফেক্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে -I এফেক্ট রয়েছে। এখানে কিন্তু মেটা পজিশনে -I এফেক্ট কাজ করে, শুধুমাত্র -R কাজ করে না, আর এখানে কোনো এফেক্টই নেই,
তাহলে এখানে টানার তো ডিঅ্যাক্টিভেটিং এর গ্রুপ দুটো রয়েছে, এখানে ডিঅ্যাক্টিভেটিং এর গ্রুপ নেই, তাহলে এর বেসিডিটি সবচেয়ে বেশি হবে। তাহলে এটা এ যদি দিই, এটা যদি বি দিই, আর এটা যদি সি বলি, তাহলে এ এর হচ্ছে বেসিডিটি ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, তাহলে ক্রমে ঊর্ধ্বের দিকে যাবে, এই রকম করে যাবে। তাহলে এর হচ্ছে সবচেয়ে বেশি, এই দুজনের মধ্যে সবচেয়ে কম কে? এ দেখো রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন ডেনসিটি দেখো না, এরকম করে সব টেনে নিচ্ছে, ইলেকট্রন ডেনসিটি পুরো NO2 তে ঢুকিয়ে নিচ্ছে। তাহলে রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন টানছে মানে এর বেসিডিটি সবচেয়ে কম হবে, তাহলে বি এর হচ্ছে সবচেয়ে কম, আর সিটা হচ্ছে মাঝখানে থাকবে। এ তো মাইনাস আই এর মাধ্যমে টানছে, মনে আছে তো যে মেটা পজিশনে কিন্তু মাইনাস আর এফেক্ট কাজ করে না, প্লাস আর এফেক্ট কাজ করে না, শুধুমাত্র মাইনাস আই আর প্লাস আই এফেক্ট কাজ করে। এই হচ্ছে বেসিডিটি অর্ডার, ভালো করে রাখবে এটা। আচ্ছা, কোশ্চেন 33, এ থেকে ডি পর্যন্ত শনাক্ত করতে বলেছে। সিওসিএল অলরেডি তোমরা আলোচনা এগুলো ডিসকাস অলরেডি আমরা করে নিয়েছি, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওই কি বলে, এর নামটা ভুলে যাচ্ছি, শর্টেন বোম্যান স্টাইলের রিয়াকশন, তাই না? শর্টেন বোম্যান এন অ্যাসিটাইলেশন রিয়াকশন হবে, তাহলে NH CO CH3 অ্যাসিটানিলাইট ফর্মেশন হলো। তারপর Br2 অ্যাসিটিক অ্যাসিড দেওয়া রয়েছে, তাহলে Br2 অ্যাসিটিক অ্যাসিড দিলে কি হবে? Br2 SCOH মানে অ্যাসিটিক অ্যাসিড কিন্তু, তাহলে কি হয়? এটা অর্থপ্যারা নির্দেশক কিন্তু, এটা কিন্তু যেটা তৈরি হলো এই গ্রুপটা কিন্তু অর্থপ্যারা নির্দেশক, এটা অর্থপ্যারা নির্দেশক। তাহলে এর রেসপেক্টে একটা ব্রোমিন ঢুকবে, সেটা হচ্ছে প্যারা পজিশনে ব্রোমিন ঢুকবে। অ্যাসিটিক অ্যাসিডের প্রেজেন্সে যখন হবে তখন কিন্তু ব্রোমিন একটা ঢুকবে, কারণ এখানে তুমি অলরেডি রিংকে ডিঅ্যাক্টিভেটেড করে দিচ্ছ। এটা যদি থাকতো, যদি ডিরেক্টলি ব্রোমিন দিতে, তাহলে অর্থ আর প্যারা দুটো পজিশনে কিন্তু তিনটা পজিশনে ঢুকতো, কিন্তু তুমি এখানে রিংকে ডিঅ্যাক্টিভেটেড করে দিচ্ছ। এই দেখো ইলেকট্রন ডেনসিটি এদিকেও শিফট হয়ে যাচ্ছে, এদিকে আসতো শুধুমাত্র, কিন্তু এদিকেও আবার শিফট হয়ে যাচ্ছে, তাহলে রিং ডিঅ্যাক্টিভেটেড হয়েছে, আগের তুলনায় একটুখানি অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। তাহলে যদি কমে যায় তখন কিন্তু সে অর্থ প্যারা থাকছে ঠিকই, কিন্তু প্যারাটা বেশি পরিমাণে উৎপন্ন হবে, অর্থতে আর দিতে চাইবে না, তাই না? কারণ এইটা হচ্ছে সবচেয়ে অ্যাক্টিভ পজিশন, স্টেরিক ইন্ডেন্সও কম, তাই এখানে কিন্তু কোথায় ঢুকবে? এখানে NaCO CH3 রেসপেক্টে প্যারাতে হচ্ছে ব্রোমিন ঢুকবে। অ্যাসিটিক অ্যাসিডের প্রেজেন্সে হলে একটা ঢোকাবে ব্রোমিন, সবসময় মনে রাখবে। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্য প্রোডাক্ট এখানে, মুখ্যমন্ত্রী নয়। জলীয় NaOH আর হচ্ছে তাপ দেওয়া হয়েছে, তাহলে NaOH আর যদি হিট দেওয়া হয় তাহলে এটা আবার ডিপ্রোটেকশন হয়ে যাবে, ঠিক আছে? এরকম OH মাইনাস এরকম এসে অ্যাটাক করবে, দিয়ে এদিকে ঘুরিয়ে দেবে আর কি, মেকানিজম রয়েছে। CO এরকম রয়েছে, তো এইরকম অ্যাটাক করবে, দিয়ে CO উঠবে, নামবে, দিয়ে এদিকে ঘুরিয়ে দেবে। সব যখন ব্যাচে যখন পুরো সেমিস্টার যখন পড়িয়েছি, এগুলো সব শিখিয়েছি, দেখিয়েছি এই সকল জিনিসগুলো। এখন তো আর সেরকম কনসেপ্ট দিয়ে ডিসকাস করার সময় নেই, তো আমি তোমাদের পুরো জিনিসটা মোটামুটি করে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। ব্যাচে যখন পড়িয়েছি এগুলো সব মেকানিজম করে দেখিয়েছি। তারপরে হচ্ছে CF3COOH অক্সিডেশন রিয়াকশন হবে। অক্সিডেশনে কি হয়? NH2 টা NO2 তে ট্রান্সফার হয়ে যায়, তাহলে এটা হচ্ছে NO2 তে ট্রান্সফার হয়ে যাবে, ব্রোমিন NO2, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। ভালো কোশ্চেন, দেখো খুব সুন্দর এবং সিস্টেমেটিক ওয়েতে আমরা জিনিসটাকে সলভ করে ফেললাম, দেখো একদম সিস্টেমেটিক ওয়েতে, তাই না? আচ্ছা, কোশ্চেন এবার 34, এ থেকে ডি অবধি শনাক্ত করতে বলেছে। CH3CN এর ক্ষেত্রে সোডিয়াম আর হচ্ছে ইথানল দেওয়া রয়েছে, সোডিয়াম আর ইথানল দেওয়া রয়েছে। তো সোডিয়াম ইথানল দিলে তুমি কি হয় জানো? এটা রিডাকশন হবে, তাহলে এটা কি হবে? রিডাকশন হলে CH3CH2NH2 হয়ে যাবে। এটাও কিন্তু রিডিউসিং এজেন্ট, এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট, রিডিউসিং AgENT, রিডিউসিং এজেন্ট, ঠিক আছে? রিডিউসিং এজেন্ট, এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। তাহলে এটাও রিডিউস করবে CH2NH2 তে, তারপরে ক্লোরোফর্ম NaOH দেওয়া KOH দেওয়া রয়েছে, NC তে ট্রান্সফার হবে আর কি, তাহলে CH3CH2 NC তে ট্রান্সফার হবে। তারপরে নিকেল H2 দেওয়া রয়েছে, এটা রিডাকশন হলে কি হয়? NaCH3 তে ট্রান্সফার হয়, মনে আছে নিশ্চয়ই, 2 ডিগ্রি অ্যামিনে ট্রান্সফার হবে, তাহলে CH3CH2 NH, তারপরে হচ্ছে CH3 ট্রান্সফার হবে। হিন্সবার্গ বিকারক, হিন্সবার্গ কি জানো? বেনজিন সালফিউরিল ক্লোরাইড, তাই তো? হিন্সবার্গ বিকারক বেনজিন সালফোনিল ক্লোরাইড, বেনজিন সালফোনিল ক্লোরাইড, হ্যাঁ। তো এটা হচ্ছে বেনজিন সালফোনিল ক্লোরাইড আর কি, এটা তুমি খেয়াল রাখবে, বেনজিন সালফোনিল ক্লোরাইড, সালফোনিল ক্লোরাইড, এটাকে বলা হচ্ছে হিন্সবার্গ রিয়েজেন্ট, মানে এটা বেনজিন রিং PHSO2Cl, এটাকে বলা হয় বেনজিন সালফোনিল ক্লোরাইড। তো এর সঙ্গে রিয়াকশন ঘটলে কি হবে গো? এখানে হচ্ছে অ্যাকচুয়ালি এইরকম রিয়াকশন হয়, PHSO2Cl রয়েছে তো, আর এটা তো 2 ডিগ্রি অ্যামিন, এর এইচটাকে বের করে আনবে, জেনারেলি আসে না, তাও দেখে রাখবে একটু। আর এটা হচ্ছে CH2CH3, তো এখানে HClটা এরকম করে বেরিয়ে যায় আর কি, HCl বেরিয়ে গেলে তাহলে PHSO2
তারপর হচ্ছে এন, এটা SO3 এন CH3 আর হচ্ছে CH2CH3, এইটা হচ্ছে প্রোডাক্ট উৎপন্ন হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রোডাক্ট উৎপন্ন হয়। এটা হচ্ছে হিন্সবার্গ রিয়েজেন্ট 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণের জন্য হিন্সবার্গ রিয়েজেন্ট ইউজ করা হয়। খেয়াল রাখবে বেঞ্জিন সালফোনিল ক্লোরাইডকে বলা হয়, PHSO2Cl2 কে বলা হয় হিন্সবার্গ রিয়েজেন্ট। এটা 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করে, 3 ডিগ্রি অ্যামিনের সঙ্গে কোনো বিক্রিয়া করে না। ঠিক আছে। 35 একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে CH3CN NCর মধ্যে পার্থক্য করো। CH3CN এবং CH3NCর মধ্যে পার্থক্য করতে বলেছে। রাসায়নিক ক্রিয়া অ্যাকচুয়ালি মার্কিউরিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে দেখাতে পারো, মার্কিউরিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে দেখাতে পারো। CH3CN আর হচ্ছে CH3NC। হ্যাঁ, তো CH3NC এটা HgO এর সঙ্গে বিক্রিয়া করে, দিয়ে CH3N ডাবল বন্ড C ডাবল বন্ড O, এইরকম জিনিসটা, এটা অক্সিডেশন হয় অ্যাকচুয়ালি, দিয়ে এইরকম একটা জিনিস উৎপন্ন হয়, তার সঙ্গে হচ্ছে মার্কারি অধক্ষেপ উৎপন্ন হয় আর কি, কালো বর্ণের, এটা হচ্ছে ব্ল্যাক কালারের মার্কারি অধক্ষিপ্ত হয়। আর এ কিন্তু CH3CN কিন্তু HgO এর সঙ্গে এইরকম বিক্রিয়া করে মার্কারি কিন্তু উৎপন্ন করে না, এটা একটা বলতে পারো। ঠিক আছে। আর একটি মাত্র রাসায়নিক বিক্রিয়া, দেখো রাসায়নিক বিক্রিয়া বলেছে, না হলে যদি বলতো যে পার্থক্য করো তাহলে এটা গন্ধ দিয়ে হয়ে যেত, এটা দুর্গন্ধ বিশিষ্ট, এটা দুর্গন্ধ বিশিষ্ট নয়। কিন্তু যদি বলে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, তাহলে HgO মার্কিউরিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করিয়ে দেবে, বলবে এটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, মিক বলা হয় না, মিথাইল আইসোসায়ানেট, এটা হচ্ছে মিথাইল আইসো সায়ানেট। ঠিক আছে, মিথাইল আইসোসায়ানেট, এটা মিক বলা হয় না। তো এটা উৎপন্ন হয় এবং কালো বর্ণের হচ্ছে এই মার্কারি উৎপন্ন হয়, এটা হচ্ছে আসল কথা আর কি, কালো বর্ণের মার্কারি উৎপন্ন হয়, আর এর ক্ষেত্রে হচ্ছে রিয়াকশন করে না, এটা বলতে পারো তুমি। CONH2 P2O5 দেওয়া রয়েছে, হিট দেওয়া রয়েছে। তুমি জানো P2O5 হিট দিলে P2O5 হচ্ছে জল শোষক হিসেবে কাজ করে, তাহলে এখানে জল বেরিয়ে যাবে, H2 আর এখান থেকে O বের করে দাও, তাহলে এখান থেকে O আর এখান থেকে H2 বের করে দিল, তাহলে কি উৎপন্ন হবে? CN উৎপন্ন হবে, আগেও করেছো এটা, এটা হচ্ছে C111N উৎপন্ন হবে, সায়ানাইড উৎপন্ন হবে, এটা হচ্ছে সায়ানাইড উৎপন্ন হবে, P2O5 দিলে ওয়াটার রিমুভ হয়ে যায়। ওকে, 37 রূপান্তর NO2 থেকে প্যারাতে হচ্ছে NH2 ঢোকাতে হবে, তাহলে NO2 রয়েছে, NO2 রেসপেক্টে একটা NO2 আগে ঢুকিয়ে দাও, মিক্স অ্যাসিড ধুমায়মান H2S উপর দিয়ে, ধুমায়মান H2S উপর, আর হচ্ছে ধুমায়মান HNO3। ঠিক আছে, আর হচ্ছে হিট দেবে, উত্তপ্ত করবে, দিলে কি হবে, এর রেসপেক্টে NO2 হচ্ছে NO2 মেটাতে ঢুকবে, এর রেসপেক্টে NO2 হচ্ছে মেটাতে ঢুকবে, এরপরে সিলেক্টিভ রিডাকশন করে দাও, ওই যে Na2S বা হচ্ছে NH4HS অথবা হচ্ছে NH4HS এগুলো দিয়ে দাও, দিলে কি হবে, NO2টা NH2 তে ট্রান্সফার হয়ে যাবে, হয়ে গেল NO2, আর এটা হচ্ছে NH2 ট্রান্সফার হয়ে যাবে, এটা হয়ে যাবে। আচ্ছা, 38 কোশ্চেন, NO2 ঘন HNO3 আর ঘন H2S উপর 100 ডিগ্রি সেলসিয়াস দিলে, এক্ষুনি করলাম তো, এইটাই তো এক্ষুনি কি করলাম, এখানে নাইট্রোটা ঢুকবে, নাইট্রোটা হচ্ছে মেটাতে ঢুকবে, নাইট্রো মেটাতে ঢুকলো, HS দিলে কি হবে, HS দিলে ওটা হচ্ছে NO2 থাকবে, এটা NH2 হয়ে যাবে, আর জিঙ্ক আর অ্যামোনিয়াম ক্লোরাইড যদি দেওয়া হয় তাহলে কি হয় গো, বেসিক মাধ্যমে রিডাকশন, তাহলে এটা কিসে ট্রান্সফার হয়ে যাবে, NH OH এ ট্রান্সফার হবে, বেসিক নয়, ওটা হচ্ছে প্রসম মাধ্যমে রিডাকশন, NH OH এ ট্রান্সফার হয়, NH OH এ ট্রান্সফার হয়, NH2টা NH OH এ, তারপরে দেখো টলেন্স দেওয়া রয়েছে, এটা অ্যাকচুয়ালি টলেন্স রিয়েজেন্ট, তাই না, এটা হচ্ছে টলেন্স বিকারক, তাহলে টলেন্স দিলে কি হয়, এই সেকশনটা NO তে ট্রান্সফার হয়, তাহলে এই সেকশনটাকে NO তে ট্রান্সফার করে দেয়, NH2, এটা হচ্ছে NO তে ট্রান্সফার হয়ে যাবে, এটা হচ্ছে এখানকার ফাইনাল প্রোডাক্ট, তাই না। ওকে, কিভাবে পরিবর্তিত করবে NO2 থেকে ফ্লুরিন, ডিরেক্টলি তো করা যাবে না, তোমাকে কি করতে হবে, প্রথমে NH2 তে ট্রান্সফার করে দাও, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড SnHCl দিয়ে দাও, না লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে হবে না, কিন্তু খেয়াল রাখবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কি হয়ে যায়, অ্যাজো কম্পাউন্ড হয়ে যায়, তাই না, অ্যাজো তো, হ্যাঁ অ্যাজো হয়ে যায়, তো এখানে SnHCl দিতে হবে, SnHCl দিলে কি হবে, NH2 ট্রান্সফার হয়ে যাবে, দিয়ে তুমি ডাইজোনিয়াম ক্লোরাইড করে দাও,
Na2 আর হচ্ছে ডাইলুট HCl দিয়ে দাও, ডাইলুট অনেকবার করেছো, ডাইলুট HCl আর হচ্ছে 0 to 5 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করো, দিলে ডাইজোনিয়াম ক্লোরাইড হয়ে যাবে, N2 প্লাস আর হচ্ছে Cl মাইনাস, তারপরে এখানে কি করতে হবে, HbF4 দিতে হবে ফ্লুরোবোরেট 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে হিট দিয়ে দিতে হবে, হিট দিয়ে দিলে সিমেন্ট বিক্রিয়ার মাধ্যমে এখানে ফ্লুরোবেনজিন তৈরি হয়ে গেল, এভাবে ফ্লুরোবেনজিন প্রোডাকশন হয়ে যাবে। ঠিক আছে, ওকে। বিক্রিয়াজাত যৌগটির নাম লিখতে বলেছে অ্যালকোহলের সঙ্গে, এটা তো অলরেডি করলাম, এই যে তোমার অ্যাজোডাই টেস্ট, তাই না, অ্যাজোডাই, এটা হচ্ছে অ্যাজোডাই টেস্ট, হচ্ছে অ্যাজোডাই টেস্ট হয়ে গেল, অ্যাজোডাই। ঠিক আছে, অ্যাজোডাই টেস্ট আমরা এক্ষুনি করলাম না, এই যে ফেনলের সঙ্গে এখানে পিএইচটাও সুন্দর করে মেনটেন করতে হয়, ক্ষারীয় পিএইচ দিতে হয়, তবে গিয়ে এখানে H+টা ছেড়ে এখানে ফেনক্সাইড তৈরি হবে, এই জন্য পিএইচটাকে বেসিক পিএইচ রাখা হয়েছে, বেসিক পিএইচ হলে এটা ফেনক্সাইড আয়ন তৈরি হবে, রিঅ্যাকশনটা বেটার হবে, এটা অলরেডি ডান, কিন্তু অলরেডি ডান অ্যাজোডাই টেস্ট, এটা অ্যাজোডাই টেস্টে করা হয়েছিল, তাই না, ওকে। গ্যাব্রিয়েল থালিমাইড বিক্রিয়া দ্বারা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন প্রস্তুত করা যায় না কেন, অলরেডি আমরা শুরুতেই ডিসকাস করেছি, অলরেডি কিন্তু এটা ডান, একদম শুরুতে রয়েছে। আচ্ছা 42-এ বিক্রিয়াত পদার্থটি লিখতে বলেছে SnCl2, এটাও অলরেডি কিন্তু আমাদের ডান হয়ে গেছে, তাই না, SnCl2HCl দিলে আমাদের হচ্ছে কি হাইড্রোজেনিয়াম ফিনাইল হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড উৎপন্ন হবে, ওকে। 43 কিভাবে রূপান্তর করবে নাইট্রোবেনজিন থেকে ফেনল, নাইট্রোবেনজিন থেকে ফেনল করতে হবে, নাইট্রোবেনজিন থেকে ফেনল সরাসরি পারবে না, ফেনল করতে হলে দেখো ডাইজোনিয়াম ক্লোরাইডে সবাইকে চেষ্টা করে ডাইজোনিয়াম ক্লোরাইডে নিয়ে যেতে, ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে সবাইকে রূপান্তর করতে পারবে, তাহলে NO2 কে আগে NH2 তে ট্রান্সফার করো, SnHCl দিয়ে দাও, দিয়ে হচ্ছে NH2 তে ট্রান্সফার করে দাও, তারপরে তুমি NNO2HCl বা হচ্ছে HNO2 ও দিতে পারো, একসঙ্গে হয়ে যাবে, HNO2 মানে NNO2HCl আর 0 to 5 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দাও, NNO2HCl থেকেই তো HNO2 তৈরি হয় একই, তাহলে ডাইজোনিয়াম ক্লোরাইড হয়ে গেল, N2 প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস হয়ে গেল, এরপরে ফেনলে করতে হলে ওয়াটার হিট দিয়ে দাও, ওয়াটার আর হিট দিয়ে দিলে এখানে ওএইচ ঢুকে যায়, তাহলে এখানে হচ্ছে ওএইচ ঢুকে যাবে, এই যে ফেনল প্রোডাকশন হয়ে গেল। ঠিক আছে, 43 44 এরপরে বিকারক দুটি শনাক্ত করতে বলছে, এখান থেকে আচ্ছা এখান থেকে এইটা, এ তো অলরেডি আমরা অক্সিডেশন করিয়েছি, তাই না, ডাইক্রোমেট H2SO4 K2Cr2O7 আর হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে করতে হয়, আর এখান থেকে NO2 তে এটা তো করেছি ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড, তাই না, CO3H ট্রাইফ্লুরো অক্সিডেশন, এগুলো করেছি। নেক্সট হচ্ছে পিরিডিন দিয়ে অ্যাসিটিক অ্যানাইড্রাইড, আচ্ছা কে রিঅ্যাকশন করবে, দেখো এখানে নাইট্রোজেন কিন্তু, এরা বেশ লজিক্যাল জিনিস, একটু বোঝার চেষ্টা করো, CONH2 রয়েছে আর এখানে শুধুমাত্র NH2 রয়েছে, কোন লোন পেয়ারটা বেশি অ্যাভেলেবল, দেখো এখানে তো এটা বুঝতে পারছো যে নাইট্রোজেনের এই যে NH2 যে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা, এটা হচ্ছে এ কে অ্যাটাক করবে, অ্যাসিটিক অ্যানাইড্রেটের এই CO তে অ্যাটাক করবে, এটা অ্যাসিটিক অ্যানহাইড্রেট, লজিকটা বোঝার চেষ্টা করো, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো ওই জন্য এত ধরতেও পাচ্ছি না, কারণ পরীক্ষা সামনে রয়েছে, তো এইরকম করে অ্যাটাক করবে, দিয়ে উঠবে নামবে এদিকে ঘুরে দেবে, দিয়ে অ্যাসিটাইলেশন হবে, এনের সঙ্গে COCH3 ঢুকবে, এটা হচ্ছে মোদ্দা কথা, তাহলে কোথায় রিঅ্যাকশন করবে, যেখানে লোন পেয়ার বেশি অ্যাভেলেবল, দেখো এখানে লোন পেয়ার দেখো এইরকম রেজোনেন্স শুধুমাত্র করছে, আর এখানে লোন পেয়ারটা এই সিওর সঙ্গে রেজোনেন্স করছে, তাহলে কোন লোন পেয়ারটা সহজে এখানে ডোনেট করতে পারবে, ডোনেটিং পারপাসে কোন লোন পেয়ারটা বেটার ডোনেশন করবে, এটা বেশ ইন্টারেস্টিং কোশ্চেন, হ্যাঁ, তো তোমাদের কি মনে হচ্ছে, সরাসরি NH2 করবে নাকি CONH2 করবে, আমার তো মনে হচ্ছে এইটা মনে হচ্ছে করবে, এই বাবুরামটা করবে মনে হচ্ছে, তাহলে এটা যদি করে তাহলে ঠিক আছে, খুব ট্রিকি কোশ্চেন এটা, ট্রিকি কোশ্চেন, তো NHCOCH3 এইটা হবে, এর ক্ষেত্রে এইদিকে রেজোনেন্স হয়ে যাচ্ছে, তাই এখানে করতে পারবে না, এখানেও বেজিনের সঙ্গে রেজোনেন্স করছে, এটা হবে নাকি ওই পাশটা হবে, জেনারেলি তো এইটা অ্যাসিটাইলেশন হয়, এটা ইকুইভ্যালেন্ট রেজোনেন্স স্ট্রাকচার তৈরি করতে পারবে নাকি, হ্যাঁ ইকুইভ্যালেন্ট রেজোনেন্স স্ট্রাকচার, আমার তো মনে হচ্ছে এইটা হবে, যাই হোক এটা তোমাদের লেভেলের নয়, এটা ট্রিকি কোশ্চেন আছে, ঠিক আছে পরে কখনো ওটা হয় এখান থেকে হবে, না হলে এখান থেকে হবে, আমার তো মনে হচ্ছে এখান থেকে হবে, নিচ থেকে হবে, ঠিক আছে এখন সময় নষ্ট করা যাবে না,
নেক্সট কোশ্চেনে আসছি। এফি চূর্ণ দেওয়া হয়েছে Cl2, এফি চূর্ণ এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, ক্লোরিন দিলে কি হবে, মেটাতে ক্লোরিন ঢুকে যাবে, তাহলে এখানে হচ্ছে ক্লোরিন ঢুকে যাবে। এটা ক্লোরিনেশনের জন্য ইউজ করা হয়, তাই না? তো একটা ধাতুকে দেবে চূর্ণ হিসেবে, ধাতু চূর্ণ দেবে ক্যাটালিস্ট হিসেবে, চূর্ণ হিসেবে কি আবার 47। কিভাবে অ্যানিলিনকে অর্থব্রোমো অ্যানিলিনে পরিবর্তন করবে? অ্যানিলিনকে অর্থব্রোমো অ্যানিলিন, অ্যানিলিনকে অর্থব্রোমো অ্যানিলিন, তাই তো, অর্থব্রোমো অ্যানিলিন, অর্থতে ব্রোমিন লাগাবে, অর্থব্রোমো অ্যানিলিনে ট্রান্সফার করবে। কিভাবে করবে? দেখো, আমি যদি ডিরেক্টলি যদি এখানে ব্রোমিনেশন করে দিই তাহলে কিন্তু প্যারাতে ব্রোমিন ঢুকে যাবে। কেন? প্যারাটা হচ্ছে সবচেয়ে স্টেবল পজিশন, তাই না? এখানে যদি আমি ডিরেক্টলি যদি ব্রোমিনেশন করে দিই, তুমি বলবে স্যার ব্রোমিনেশন করে দিন, এফি চূর্ণ আর Br2 দিয়ে দেবো, তাহলে অর্থ প্যারা দুটোতেই ব্রোমিন ঢুকে যাবে। তাহলে আমাকে এই জায়গাটা আগে ব্লক করতে হবে, কারণ এইটা সবচেয়ে অ্যাক্টিভ পজিশন। ব্লক করবো কি করে? ফিউমিং, ধুমায়মান H2SO দিয়ে। এগুলো খেয়াল রাখবে, এটাতে হচ্ছে প্রোটেকশন ডিপ্রোটেকশন মেথড আর কি। উঁচু ক্লাসে এগুলো শেখানো হয়, যেই মেন যারা দেবে, অ্যাডভান্স যারা দেবে, তাদের জন্য এগুলো কাজে লাগে WBJE-তে। তো ধুমায়মান H2SO দিয়ে প্রথমে হচ্ছে ওখানে SO3H ঢোকানো হয়, সালফোনেশন করানো হয় আর কি। তো NH2 রেসপেক্টে এখানে হচ্ছে SO3H গ্রুপ ঢুকে সালফোনেশন হয়। তো এটা ব্লক হয়ে গেল। এরপরে ব্লক হওয়ার পরে এরপরে কি করতে হবে? একে আমাকে প্রোটেক্ট করতে হবে। এইটা না হলে, রিঅ্যাক্টিভিটি না কমালে শুধু এই পজিশনে ঢুকবে না, 2 পজিশনে ঢুকে যাবে। তাহলে এরপরে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিতে হবে। ও দিলাম আর হচ্ছে পিরিডিন দিলাম, দিলে কি হয়ে যাবে? এখানে একটা জিনিস প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আগে কিন্তু ওটা করে নিতে হবে। আগে প্রোটেকশন নয়, আগে আমাকে অ্যাসিটাইলেশন করাতে হবে, নাহলে অ্যাসিড এলে কিন্তু ওটাকে ভেঙে দেবে। আগে প্রোটেকশন করবে নাকি হচ্ছে, আগে যদি প্রোটেকশন করে নিই তারপরে সালফোনেশন করালে, এটা একটা প্রসেস। আর একটা না হলে আগে প্রোটেকশন করে তারপরে সালফোনেশন। আমার তো মনে হচ্ছে আগে সালফোনেশন করিয়ে নিতে হবে মনে হচ্ছে। আচ্ছা, প্রোটেকশন আগে করে নিই। CH3 CO হোল টু ওয়াইস ও, আর পিরিডিন দিলে এখানে হচ্ছে সালফোনেশন হবে, সরি প্রোটেকশন হবে, NH CO CH3 প্রোটেকশন হয়ে গেল। এরপরে হচ্ছে সালফোনেশন করো, ধুমায়মান H2SO4। একটা আমার একটা কনফিউশন হচ্ছে, এইটা আবার ডিসোসিয়েট করে যাবে না তো ধুমায়মান H2SO4 দিলে? না, আই থিঙ্ক ঠিকই থাকবে। তাহলে এইটা দিলে কি হবে? প্যারা পজিশনে SO3H টা ঢুকবে। হ্যাঁ, এবার অ্যাক্টিভিটি কমে গেছে, এইটা মনে হয় ঠিকঠাক আছে। অ্যাক্টিভিটি কমে গেছে, শুধু প্যারা পজিশনে SO3H গ্রুপটা ঢুকবে, SO3H ঢুকলো। এটা NH2 কেন করলাম? NH হবে, NH হলো। এবার তোমাকে ব্রোমিন ঢোকাতে হবে। এবার তুমি ব্রোমিন ঢুকিয়ে দাও, ব্রোমিন ঢোকাও এরপরে। তাহলে ব্রোমিন ঢোকানোর জন্য তোমাকে Fe আর হচ্ছে Fe আর Fe চূর্ণ আর হচ্ছে ব্রোমিন ঢোকাতে হবে, Br2 আর Br2 আর হচ্ছে Fe চূর্ণ দিতে পারো, Fe চূর্ণ দিতে পারো মানে, বা FeBr3 দিতে পারো। তাহলে হবে কি? NH, এটা CO, এটা CH3, এটা হচ্ছে SO3H, আর এটাতে ব্রোমিন ঢুকে যাবে। ঠিক আছে? এরপরে কি করবে গো? এইটাকে ডিপ্রোটেকশন করতে হবে, এটাকে ডিপ্রোটেকশন করতে হবে, কারণ ব্রোমিন তো অলরেডি পেয়ে গেছি। তাহলে আমরা ওই যে NaOH মিডিয়ামে NaOH আর হচ্ছে হিট দিয়ে দেবো, দিলে এটা ডিপ্রোটেকশন হয়ে যাবে। ডিপ্রোটেকশন হয়ে গেলে এটা NH2 হয়ে গেল। অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু ডিপ্রোটেকশন হয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নয়, অ্যাট দ্য সেম টাইম হয়ে যাবে। বা H2SO4 দিয়েও করা হয়, এটাও ডিপ্রোটেকশন হয়ে যাবে। কনসেন্ট্রেটে H2SO4 দিয়ে করে দাও, কনসেন্ট্রেটে H2SO4 দিলে এটা হয়ে যাবে, কনসেন্ট্রেটে H2SO4 দিলে ডিপ্রোটেকশন এও হয়ে যাবে, এও হয়ে যাবে। তাহলে এটা ব্রোমিন ঢুকে গেল, আর এও এটা তো প্রোটেকশন হয়েছিল। প্রথমে তো আমি সালফোনেশন করে এই পজিশনটাকে প্রোটেক্ট করলাম। এবার দেখো SO3 মানে এটা ঢুকে যাওয়ার জন্য এইখানে আর ব্রোমিন ঢুকতে পারলো না আর কি, প্রোটেক্ট হয়ে গেল এই পজিশনটা। এরপরে ব্রোমিনেশন করানো হলো, তারপরে তুমি একেও ডিপ্রোটেক্ট করে দাও, এটাও প্রোটেক্ট করা হয়েছিল, মানে রিঅ্যাক্টিভিটি কমিয়ে এটাকে প্রোটেক্ট করা হয়েছিল, এও ডিপ্রোটেক্ট হয়ে গেল আর এটাও ডিপ্রোটেক্ট হয়ে গেল। এই তো কনভার্সন কমপ্লিট। একটু ট্রিকি, এটা একটু ট্রিকি, বাট ঠিক আছে, করে রাখতে পারো, বাট একটু ট্রিকি আছে। বইতেই রয়েছে, নাও আসতে পারে এগুলো। এগুলো না দেওয়ার চান্সটাই বেশি। তাও যারা ভালো স্টুডেন্ট একটু দেখে রাখবে, যারা করেছো আগে। কি ঘটে? সমীকরণ লেখো, বেঞ্জিন ডাইজিনিয়াম ক্লোরাইডকে ক্ষারীয় বিটা ন্যাপথলের সঙ্গে শীতল অবস্থায় রিয়াকশন করা। তাহলে বি এরটা,
47-এর বি, হ্যাঁ 47-এর বিটা কি হবে, বিটা ন্যাপথলের সঙ্গে ডাইজিনাম ক্লোরাইড। অলরেডি তোমরা ডাইজিনাম ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন অলরেডি ডিসকাস করলাম আমরা, বেঞ্জিন ডাইজিনাম ক্লোরাইডের সঙ্গে বিটা ন্যাপথল, ক্ষারীয় বিটা ন্যাপথল, ক্ষারীয় বিটা ন্যাপথল, বিটা ন্যাপথলের সংকেত হচ্ছে এইটা, এটা হচ্ছে বিটা ন্যাপথল। বিটা ন্যাপথল হচ্ছে এইটা, এটা হচ্ছে বিটা, এটা আলফা, এটা হচ্ছে বিটা, ন্যাপথালিন থেকে ন্যাপথল এসছে আর কি। এবার ক্ষারীয় বলেছে, তাই এখানে ক্ষারের প্রেজেন্সে এটা কিন্তু সল্ট হিসাবে থাকবে, এটা মাইনাস হিসাবে থাকবে। তো বেসিক্যালি এটা যখন এইদিকে ঘুরে আসবে, এখানে একটা মাইনাস চার্জ তৈরি হবে, ওই মাইনাস চার্জটাই এখানে এর সঙ্গে বিক্রিয়া করবে, বুঝতে পেরেছো? তো এখানে বেসিক্যালি একটা মাইনাস চার্জ তৈরি হবে এরকম রেজোনেন্স করে, সেই বাবু এখানে অ্যাটাক করে তৈরি করবে। তাহলে প্রোডাক্টটা হবে কি, প্রোডাক্টটা হচ্ছে এইটা এন, এটা ডবল বন্ড এন হয়ে গেল, এর সঙ্গে কন্ট্যাক্ট হবে, এর সঙ্গে। এটা খুব মুশকিল আছে, এইটা আগে করলে ভালো হবে, লেখাটা না হলে চাপ হয়ে যাবে। এটা আসে কিন্তু একবার এসছিল পরীক্ষায়, আগে এটা লিখছে, হ্যাঁ স্ট্রাকচার লিখতে আসে। তো এটা আমি ঘুরিয়ে দিলাম, তোমরা পারবে না, এখানে আবার অ্যারোমেটিসিটি লস হবে, আবার অ্যারোমেটিসিটি ঘুরে আসতে হবে, এগুলো তোমার লাগবে না। তুমি ডিরেক্টলি শুধু এর সঙ্গে কানেকশন করে দেবে, এটা যেরকম আছে সেরকম রেখে দাও, এর সঙ্গে শুধু কানেকশন করো কার, এই এন এর। এই এন হলো ট্রিপল বন্ডটা ডাবল বন্ড হয়ে যাবে, ডাবল বন্ড এন হলো, এর সঙ্গে ফিনাইল গ্রুপ যুক্ত হবে, ফিনাইল গ্রুপ যুক্ত হবে, এইটা, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আর কি। সেই যে অ্যাজোডাই টেস্টে যে প্রোডাক্টটা হয়, সেই প্রোডাক্টটা অ্যাজোডাই টেস্টের প্রোডাক্ট, খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে রাখবে। বিয়ের প্রোডাক্টটা এখানে হয়ে গেল, ঠিক আছে, ওকে। ওকে, এরপরে হচ্ছে রূপান্তর করতে বলেছে, CH3CN থেকে NC, হিট দিয়ে দিলে এটা হয়ে যায়, CN থেকে NC এভাবে হিট দিলে হয়ে যায়, বুঝতে পেরেছো? হিট দিলেই কাজ হয়ে যাবে, CH3CN থেকে NC এরকম হিট দিলে CN আর NC এভাবে পারস্পরিক রূপান্তর সম্ভব। CH3 MgBr এর সঙ্গে H2+, এটা তো তোমরা জানো ভালো করে, তোমরা কিটোনে পড়েছো এই রিয়াকশনটা। গ্রিগনার থেকে আসে কি রিয়াকশনের জন্য, CH3- আসে রিয়াকশন করার জন্য। তো এটা তো ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস। তো এই মাইনাসটা কি করবে, এই CH3- গ্রিগনারের যে মাইনাসটা, অ্যাকচুয়ালি ডেল্টা মাইনাস, এটা মাইনাসটা এখানে অ্যাটাক করবে, এইদিকে ঘুরিয়ে দেবে। তাহলে ঘুরিয়ে দিলে কি হবে, এইখানে হচ্ছে সি, এটা তো ট্রিপল বন্ডটা ডাবল বন্ড হয়ে যাবে, ডাবল বন্ড এন মাইনাস হয়ে যাবে, আর এর সঙ্গে যুক্ত হবে কি, CH3 যুক্ত হবে। আর মাইনাস তো মাইনাস থাকবে না, এটা তো ডেল্টা প্লাস রয়েছে, এটা ডেল্টা মাইনাস, প্লাসটা এর সঙ্গে এবার যুক্ত হবে, MgBr, এটা হচ্ছে প্লাস হয়ে গেল, ঠিক আছে। এর পরের স্টেপে কি হবে, H3+ দেওয়া রয়েছে, H3+ দিলে কি হবে গো, এই সেকশনটা এরকম কাটিং করে দেবে, কাটিং করে দিলে দিয়ে এর সঙ্গে একটা অক্সিজেন যুক্ত করবে, এর সঙ্গে জাস্ট একটা অক্সিজেন যুক্ত করবে। এগুলো আগে আমরা শিখিয়েছি এই জিনিসটা। তাহলে সি এর সঙ্গে ও যুক্ত হবে, সি এর সঙ্গে ও, তার সঙ্গে হচ্ছে CH3, অ্যাসিটোফেনন উৎপন্ন হলো। এইভাবে কিন্তু আমরা কিটোন প্রস্তুত করেছি আগে। তো এই সায়ানাইডের সঙ্গে গ্রিগনারের রিয়াকশনও ভালো করে রাখবে, এটা অ্যালডিহাইড কিটোনেও আসতে পারে, নাইট্রোজেনের ক্ষেত্রেও আসতে পারে, ঠিক আছে। এ বি বিকারকগুলির নাম এবং বিক্রিয়ার শর্ত উল্লেখ করতে বলেছে। আচ্ছা, এনসি তৈরি হয় কি করে, AgCN দিতে হবে, আগে করিয়েছি, AgCN দিতে হবে। আর এর ক্ষেত্রে কি হবে, সিএন করার জন্য KCN দিতে হবে, KCN দিলে সায়ানাইড ঢোকে, AgCN দিলে এনসি ঢোকে, ঠিক আছে। কোশ্চেন 50, গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ পদ্ধতিতে ইথাইলামিন কি করে পাওয়া যায়। ইথাইলামিন তৈরি করতে, তাহলে গ্যাব্রিয়েল থ্যালিমাইডের ইথাইলামিন কি করে পাবে, এটা হচ্ছে থ্যালিমাইড, এই থ্যালিমাইড থেকে তোমাকে পুরো রিয়াকশনের ফ্লোটা দিতে বলেছে আর কি। KOH দিয়ে দিলে, KOH দিয়ে দিলে কি হবে, KOH দিয়ে দিলে কি হবে, পটাশিয়াম থ্যালিমাইড হয়ে যাবে, পটাশিয়াম থ্যালিমাইড হয়ে যাবে। এরপরে তোমাকে ইথাইলামিন তৈরি করতে বলেছে, ইথাইলামিন মানে CH3 CH2 NH2 তৈরি করতে হবে। NH2 বাদে যেটা রয়েছে তার সঙ্গে একটা হ্যালাইড লাগিয়ে দাও, দিলে SN2 রিয়াকশন হবে। একটা হ্যালাইড ব্রোমাইড দিয়ে দিলাম, তাহলে কি হবে, এরকম অ্যাটাক করবে, বিআরকে বের করে দেবে। তাহলে এর পরের স্টেপে কি হবে, এর পরের স্টেপে এইরকম জিনিসটা হয়, CH2 CH3, এর সঙ্গে হচ্ছে CO, এটা CO, তারপরে হাইড্রোলিসিস করে দাও, KOH দিয়ে হিট দিয়ে দাও, দিলে কি হয়ে যাবে, এটা এরকম কাটিং হয়ে যাবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ঢুকিয়ে দাও, তাহলে তৈরি হবে, এটা কুক হয়ে যাবে, মনে আছে নিশ্চয়ই কুক, এটাও কুক, প্লাস হচ্ছে এই যে CH3 CH2 NH2 হবে, CH3 CH2 আর হচ্ছে NH2 উৎপন্ন হবে, এই যে এই অ্যামিনটা প্রস্তুত হয়ে গেছে, এটা আমাদের দরকার ছিল, ঠিক আছে। কোশ্চেন 50 হয়ে গেল। 51, সাইনাইড থেকে CH3 দুটি ধাপে করতে বলেছে, দুটি ধাপে ক্যাসে পসিবল স্যার জি, দুটি ধাপে কিভাবে পসিবল, দুটি ধাপে তো পসিবল নয়,
সিএন থেকে CH2NH2 করেও করা যেতে পারে। ডিকার্বক্সিলেশন করে আর কোনো উপায় নেই, একে আগে প্রথমে দুটো ধাপে মনে হয় হবে না, এটা হচ্ছে H2 প্লাস করে দাও আর রিফ্লাক্স করে দাও, হিট দাও, সিএনটা COOH হয়ে যাবে, COOH হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমাকে সোডা লাইম দিতে হবে, CaO প্লাস হচ্ছে NaOH দাও, আর হচ্ছে হিট দিলে কি হবে, ডিকার্বক্সিলেশন হয়ে যাবে, বেঞ্জিনে ট্রান্সফার হয়ে যাবে। বেঞ্জিনে তারপরে ফিডেল ক্যালকুলেশন করে দাও আর কি, CH3Cl আর হচ্ছে অ্যানাড্রাস বা অনাদ্র LCl3 দিয়ে দাও, দিলে হয়ে যাবে। এটা একটা প্রসেস হতে পারে। ঠিক আছে, দুটো ধাপে হবে না, যদি কেউ পারো কমেন্টে বলে দেবে। সিএন থেকে NH2, সিএন থেকে NH2 করতে পারি আমরা। সিএন থেকে প্রথমে হচ্ছে CH2NH2 করে দাও, সিএন থেকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দাও, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দাও, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কি হবে, NH2 হয়ে গেল। না, NH2 করলে তো হবে না, CONH2 করতে হবে, CONH2 দিয়ে আমি হফম্যান করে দেবো, H2O2 আর হচ্ছে NaOH আগে করেছি বলে এই জন্য দ্রুত করছি। H2O2NaOH দিলে কি হয়, CONH2 হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায় ডিরেক্টলি। দুটি ধাপে করতে বলেছে, এটা দুটি ধাপে হয়ে যাবে, Br2 আর হচ্ছে KOH হফম্যান করে দাও, হিট দিয়ে দাও। আমি একটা কথা বলে রাখি, Br2 KOH দিতে পারো অথবা KOBrও দিতে পারো, একই জিনিস, কিন্তু অনেক সময় NOBr KOBr দেওয়া থাকতে পারে, এটা হফম্যান কিন্তু খেয়াল থাকবে জানো, খেয়াল থাকে জানো। এই CO টা বেরিয়ে যাবে এখান থেকে, দিলে তো তোমার হয়ে গেল, তো কম্পাউন্ড ফর্মেশন রেডি, কম্পাউন্ড হয়ে গেছে, তোমার কম্পাউন্ড ফর্মেশন হয়ে গেছে। ঠিক আছে, চলো এটা হলো 51। তারপরে 52, কিভাবে পরিবর্তিত করবে সিএন থেকে NO2, সায়ানাইড থেকে NO2। সায়ানাইড থেকে তুমি প্রথমে কিভাবে করবে, সায়ানাইড থেকে NO2 তুমি ওই এক্ষুনি যেরকম করছিলাম, সায়ানাইড থেকে তুমি H2O2 আর হচ্ছে NaOH দিয়ে, H2O2NH দিয়ে হচ্ছে তুমি করে দাও, CONH2 করে দাও, দিয়ে তুমি Br2KOH দিয়ে হফম্যান করে দাও, Br2KOH দিয়ে হফম্যান করে দাও, দিয়ে NH2 হয়ে যাবে। NH2 থেকে NO2 তো ইজি, CF3COOH দিয়ে দাও, দিলে তো NH2টা NO2 তে ট্রান্সফার হয়ে যায়, NH2টা NO2 তে ট্রান্সফার হয়ে গেল। এইভাবে করতে পারো তুমি। ঠিক আছে, ফটাফট করে করছি, তোমাদের দিকে কমও তাকাচ্ছি, অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করে করার জন্য এটা করছি আর কি। MgBr গ্রিগনার দিলে কি হবে, MgBr CH3 CH2 MgBr ফর্মেশন হবে। এবার এখানে কি দিলে CN উৎপন্ন হবে, ক্লোরিটন দিয়ে দাও, এই যে মনে আছে তো, Cl আর হচ্ছে CN, হ্যাঁ এইরকম করে ছিল না, মাইনাসটা এখানে C তে অ্যাটাক করবে, Cl কে বের করে দেবে। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, কিন্তু খেয়াল করবে এটা, CN, হ্যাঁ সায়ানোজেন ক্লোরাইড, মনে হয় ক্লোরিটন নয়, সায়ানোজেন ক্লোরাইড, CnCl আর কি, এটা দিলে হয়ে যাবে। এক্সেপশনাল একটা রিয়াকশন আর কি। 54, রূপান্তর করতে বলেছে, এর ব্রোমিন ঢোকাতে বলেছে এর চতুর্দিকে নাকি, তাহলে NH2 রেসপেক্টে আগে তুমি ব্রোমিন ঢুকিয়ে দাও আগে, Br2 আর হচ্ছে ওয়াটার দিয়ে দাও, ওয়াটার মিডিয়ামে দুটো অর্থ এবং একটা প্যারা পজিশনে ব্রোমিন ঢুকবে, কিন্তু এটা প্যারা তো ব্লক আছে, তাহলে এখানে আর কিছু হবে না, তাহলে দুটো অর্থ পজিশনে Br ঢুকে যাবে, তাহলে NH2 রেসপেক্টে এখানে একটা Br, এখানে একটা Br ঢুকবে, আর এটা NO2 হয়ে যাবে। ঠিক আছে, এরপরে তোমাকে এই জায়গায়ও ব্রোমিন ঢুকাতে বলেছে, তাহলে এটাকে কি করবে, এটাকে ডাইজোনিয়াম ক্লোরাইড করে ব্রোমিন ঢুকা দেবে, যেরকম কপার গুঁড়ো আছে CuBr দিয়ে যেরকম করো। তাহলে এখানে হচ্ছে NaNO2 আর হচ্ছে HCl দেবে, আর এটা হচ্ছে 0 to 5 ডিগ্রিতে, 0 to 5 ডিগ্রি সেলসিয়াস দিলে কি হবে, এটা NO2টা যেরকম আছে থাকবে, Br যেরকম আছে থাকবে, এটা N2 প্লাস আর Cl মাইনাস ডাইজোনিয়াম ক্লোরাইড হয়ে যাবে, এটা ব্রোমিন যেরকম আছে ঢুকলো। এটাকে এবার কি করবে, এই জায়গায় আমাকে ব্রোমিন ঢোকাতে হবে, HBr কপার গুঁড়ো আর HBr দেওয়া হয় না, HBr আর হচ্ছে কপার গুঁড়ো, তাই না, কপার দিলে এখানে ব্রোমিন ঢুকে যায়, ওই স্যান্ডমায়ার রিয়াকশন না, এরকম টাইপের রিয়াকশন আছে তো। এখানে হচ্ছে ব্রোমিন ঢুকবে, এখানেও ব্রোমিন ঢুকবে, এখানেও ব্রোমিন ঢুকবে, আর এখানে NO ঢুকবে, এইভাবে, এই হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, ওকে। 55, হিন্সবার্গ বিকারকের সাহায্যে মিথাইলামিন ডাইমিথাইলামিনের মধ্যে পার্থক্য, এটা বই থেকে করে নেবে, সালফিউরিক ক্লোরাইড দিয়ে রিয়াকশন করে, সালফিউরিক ক্লোরাইড দিয়ে, ওটা হচ্ছে ক্ষার দ্রবণের দ্বারা, প্রথমে হচ্ছে সালফিউরিল ক্লোরাইড তো বেনজিল সালফোনিক ক্লোরাইড, বেনজিন সালফোনিক ক্লোরাইড PH SO2Cl, ওর সঙ্গে 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া ঘটাবে, 1 ডিগ্রি অ্যামিন তো এইরকম দেখতে, আর NH2 এর সঙ্গে বিক্রিয়া ঘটাবে, একটা প্রোডাক্ট পাবে, আর 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে বিক্রিয়া ঘটাবে SO2Cl, এটা 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এইরকম জিনিসটা থাকবে, N, এটা R, এটা R, 2 ডিগ্রি অ্যামিন, এটা
এর সঙ্গে বিক্রিয়া ঘটাবে, একটা কম্পাউন্ড পাবে। আর 3 ডিগ্রি অ্যামিন কিন্তু বিক্রিয়া ঘটাতে পারবে না। এবার এদের সঙ্গে ক্ষারের বিক্রিয়া ঘটাবে। আচ্ছা, ডাইমিথাইল অ্যামিন। ডাইমিথাইল অ্যামিন মানে এগুলো সব দুটো মিথাইল দিতে হবে, আর এর ক্ষেত্রে মিথাইল অ্যামিন। তো এর ক্ষেত্রে তারপরে দেখছে এখানে এই যে প্রোডাক্টটা যেটা ফর্মেশন হবে তার সঙ্গে ক্ষার দেবে। এটা যেটা প্রোডাক্ট হবে তার সঙ্গে ক্ষার দেবে, দেখবে এই ক্ষার দ্রবণে দ্রবীভূত হয়ে যাবে, এটা দ্রবীভূত হয়ে যাবে, এটা দ্রবীভূত হয়ে যাবে, এ কিন্তু দ্রবীভূত হবে না, এ কিন্তু দ্রবীভূত হবে না। ঠিক আছে, তো এইভাবে তুমি কিন্তু সেপারেট করতে পারবে। ঠিক আছে, বই থেকে একটু দেখে নেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কিভাবে প্রস্তুত করবে থালিমাইড থেকে বেঞ্জাইল অ্যামিন। বেঞ্জাইল অ্যামিন থালিমাইড থেকে বেঞ্জাইল অ্যামিন, তাহলে এরটা করছি, এগুলো ইম্পর্টেন্ট রিয়াকশন। থালিমাইড হচ্ছে এইটা, এটা হচ্ছে থালিমাইড। বেঞ্জাইল অ্যামিন প্রস্তুত করতে বলেছে। বেঞ্জাইল অ্যামিন হচ্ছে PH CH2NH2। বেঞ্জাইল এটা হচ্ছে বেঞ্জিন রিং এর সঙ্গে CH2NH2, এটা বেঞ্জাইল অ্যামিন। তাহলে তুমি বুঝতে পারছো প্রথমে KOH দিয়ে রিয়াকশন করে পটাশিয়াম থালিমাইড ফর্মেশন করবে। প্রথমে পটাশিয়াম থালিমাইড ফর্মেশন করবে, মাইনাস প্লাস পটাশিয়াম থালিমাইড প্রস্তুত করবে প্রথমে, দিয়ে তোমাকে এখানে এর সঙ্গে তো তোমাকে হ্যালাইডকে ঢোকাতে হবে না, তাহলে তুমি এখানে পিএইচ হচ্ছে CH2Br এর সঙ্গে রিয়াকশন ঘটাও, তাহলে মাইনাসটা এখানে অ্যাটাক করবে, Br কে বের করে দেবে, তাহলে এখানে উৎপন্ন হবে ডাবল বন্ড ও এন CH2PH। ঠিক আছে, তো এরপরে H2 প্লাস করবে, হাইড্রোলাইসিস করলে কি হবে, কাটিং হয়ে যাবে, দিয়ে এই H2 ঢুকে যাবে। তো এটা তো কুক হয়ে গেল, যেরকম কুক হয় তোমরা জানো, কুক দুটো হয়ে যাবে, প্লাস এটা PH CH2NH2 হয়ে যাবে, এটা বেঞ্জাইল অ্যামিন ফর্মেশন হয়ে যাবে। এইভাবে করা হবে। ঠিক আছে, এটা হলো এর। বি এরটা কি বলেছে, এই অ্যামিনগুলোকে কি বলেছে, ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে। ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে তো তাহলে বেঞ্জিনের সঙ্গে একটা NH2 রয়েছে, আর একটা মিথাইল রয়েছে, ভালো। এর রেসপেক্টে একটা NH2 রয়েছে, NO2 রয়েছে মেটাতে, গুড। আর একটা হচ্ছে বেঞ্জাইল অ্যামিন রয়েছে। এগুলো ভালো কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। আর একটাতে হচ্ছে NO2 রয়েছে, এর রেসপেক্টে NO2 রয়েছে। NO2 রয়েছে, NO2টাকে খুলে লিখলাম। গল্পটা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। যত সহজে নাইট্রোজেনের লোন পেয়ার H+ কে ডোনেট করবে তত হচ্ছে বেসিডিটি ভালো। দেখো এর ক্ষেত্রে সবার ক্ষেত্রে একটা জিনিস দেখো, সবার লোন পেয়ার কিন্তু বেঞ্জিন রিং এর সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করছে। এরও লোন পেয়ার দেখো রেজোনেন্স অংশগ্রহণ করছে, এর কিন্তু রেজোনেন্সে অংশগ্রহণ করছে না, তাহলে নো রেজোনেন্সে অংশগ্রহণ করছে না, মানে লোন পেয়ার অ্যাভেলেবল বেশি। লোন পেয়ার AVAIL ABLE লোন পেয়ার বেশি অ্যাভেলেবল যদি বেশি হয়, বেসিডিটি তাহলে বেশি হবে, সহজে H+ কে খাবে, বেসিডিটি বেশি হবে। তাহলে যদি ABCD যদি বলি, তাহলে বেসিডিটি সবচেয়ে কি হবে, ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, এইরকম ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, সবচেয়ে বেসিডিটি বেশি C এর। বুঝতে পেরেছো কেন? আচ্ছা, সবচেয়ে কম তো D এর হবে, তার কারণ এই লোন পেয়ার টেনে একদম -R এফেক্টের মাধ্যমে একদম টেনে নেবে, তাহলে D এর হচ্ছে সবচেয়ে কম। দুটো হয়ে গেল, C আর D চলে গেল। A আর B এর মধ্যে কার বেসিটি বেশি, দেখো এ তো -I এফেক্ট রয়েছে, -R নয় কিন্তু -I এফেক্ট রয়েছে, টানছে। এ তো হাইপার কনজুগেশনের মাধ্যমে ইলেকট্রন ডেনসিটি এরকম করে বাড়াবে, তাহলে এ তো একটু হলেও বেশি, তাহলে এর হচ্ছে দ্বিতীয় বেশি। তারপরে মাঝখানে কাকে রাখবো, B কে রাখবো, এইটা হচ্ছে অর্ডার। ভীষণ ইম্পর্টেন্ট, এটা খুব ভালো কোশ্চেন, খুব ভালো করে রাখবে, এই অর্ডারটা খুব ভালো করে রাখবে। ঠিক আছে, যারা পড়েছো তারা তো রিভিশন করছো, তাই না? তোমরা এখন তো নতুন করে পড়ার তো কিছু নেই। 56 57 এবার এ থেকে ডি অবধি শনাক্ত করতে বলেছে। NaNO2HCl আমি একটু স্পিড বাড়াবো এবার। এখান থেকে ইলেকট্রোফাইল হিসেবে NO+ আসে, স্পিড বাড়াবো আমি একটু, তাড়াতাড়ি করে করতে হবে। NO+ আসে, তাহলে এইখানে লোন পেয়ারটা কি হবে, NO+ কে ক্যাপচার করবে, NO+ কে ইলেকট্রোফাইল হিসেবে সবসময় Na2HCl থেকে সবসময় মনে রাখবে NO+ ইলেকট্রোফাইল হিসেবে আসে, ইলেকট্রোফাইলকে ধরবে, তাহলে এখানে প্রোডাক্ট হিসেবে কি পাবো গো, N এর সঙ্গে একটা CH3 তে যেরকম আছে থাকবে, তার সঙ্গে একটা NO যুক্ত হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, প্লাসটাকে নিউট্রাল করার জন্য H+ ছেড়ে দেবে না, তাহলে NO যুক্ত হবে আর CH3 যেরকম আছে থাকবে। ঠিক আছে, গাঢ় H2SO4 আর NH2 দেওয়া রয়েছে, হিট দেওয়া রয়েছে, তাহলে গাঢ় H2SO4 দিলে কি হয়, এখানে গাঢ় H2SO4 দিলে আর কি হবে, অ্যানিলিনিয়াম সালফোনেট হয়ে যাবে, এটা NH3+ আর হচ্ছে HSO4- হয়ে যাবে, এইটা হয়ে যাবে আর কি, দিয়ে দ্রবীভূত হয়ে যাবে। অ্যানিলিন এমনি জলে দ্রবীভূত হয় না, কিন্তু গাঢ় H2SO4 প্রেজেন্সে এরকম করে দ্রবীভূত হয়ে যায়, এরকম সল্ট ফর্মেশন হয়ে যায়। অ্যাসিটিক অ্যাসিড NaN3, এটা স্মিড রিয়াকশন না, এটা তো NH2 তে ট্রান্সফার হয়ে যায়, স্মিড রিয়াকশন।
চেইন রিয়াকশনে COOH টা NH2 তে ট্রান্সফার হয়ে যায় না, তাহলে CH3 CH2 আর এটা হচ্ছে NH2 তে ট্রান্সফার হয়ে যায়। স্মিথ রিয়াকশন, এটা হচ্ছে স্মিথ বিক্রিয়া, এটা হচ্ছে স্মিথ বিক্রিয়া, স্মিথ রিয়াকশন। স্মিথ বিক্রিয়া বা স্মিথ রিয়াকশন। NH2 H2SO5 দেওয়া রয়েছে, অলরেডি আমরা আলোচনা করেছি। NO হয়ে যাবে, NO হয়ে যাবে, নাইট্রোসোনিয়াম হয়ে যাবে, নাইট্রোসোবেনজিন আর কি। ওকে, প্রদত্ত বিক্রিয়া দুটিতে প্রয়োজনীয় বিকারক দুটি উল্লেখ করো। বিকারক NH2, আচ্ছা SnCl2 আর হচ্ছে HCl দিলে এটা হয়ে যায় না, SnCl2 আর HCl দিলে, হ্যাঁ SnCl2 আর হচ্ছে HCl দিলে এরকম ফিনাইল হাইড্রোজেন হয়ে যায়। আর এটা NO2 তে ট্রান্সফার হবে কি করে? ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে NO2, ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে NO2 তে কিভাবে ট্রান্সফার হবে? অক্সিডেশন করলে হবে ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে NO2, ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে NO2, আমার তো মনে পড়ছে না, তোমাদের মনে আছে? তাহলে একটু লিখে দেবে ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে NO2 তে কিভাবে ট্রান্সফার হবে। ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে NO2 সরাসরি কি এরকম হয় ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে NO2? ও আচ্ছা, ধ্যাৎ মাথা খারাপ হয়ে গেছে। কপার গুঁড়ো সিও আর হচ্ছে NaNO2 না, NaNO2 দেওয়া হয়, NaNO2 আর হচ্ছে সিও গুঁড়ো মনে হয় দেওয়া হয়, এরকম কিছু একটা রয়েছে রিয়েজেন্ট, তাই না? আমার মনে নেই ঠিক, একটু দেখে নেবে। আচ্ছা 1 মিনিট, আমি জাস্ট চেক করে নিচ্ছি একবার। আমার তো মনে হচ্ছে, হ্যাঁ ভুলে যাই যে কেন ভুলে যাওয়াটা তো স্বাভাবিক, এটাই তো সংসারের নিয়ম, তাই না? NaNO2 আর হচ্ছে সিও, একদম ঠিক বলেছি, সিও গুঁড়ো, হ্যাঁ ঠিক বুঝে দিয়েছি, একদম ঠিক, একদম ঠিক আছে। এটা আমি পাচ্ছিলাম না, ওকে NaNO2, NO2 মাইনাস আসবে, NO2 মাইনাসটা এখানে ঢুকবে, ঠিক আছে। 58 হয়ে গেল। 59, রূপান্তর NO2 থেকে ফ্লুরিন আর ব্রোমিন ঢুকবে নাকি? আচ্ছা এর রেসপেক্টে আগে ব্রোমিন ঢুকিয়ে দাও, ব্রোমিনের জন্য Br2 আর হচ্ছে FeBr3 দিয়ে দাও, Br2 আর হচ্ছে FeBr3 বা Fe চূর্ণ দিয়ে দাও, FeBr3 বা Fe চূর্ণ দিয়ে দিলে কি হবে? NO2 রেসপেক্টে ব্রোমিনটা মেটাতে ঢুকবে। এরপরে তুমি এখানে সিমেন রিয়াকশন করতে হবে, মানে রিডাকশন করতে হবে, SnHCl দিয়ে রিডাকশন করো, NO2টা NH2 তে ট্রান্সফার হয়ে যাবে, তাহলে ব্রোমিন হবে, এটা NO2টা NH2 তে ট্রান্সফার হয়ে যাবে। এরপরে তুমি প্রথমে হচ্ছে ডাইজোটাইজেশনে NO2 আর হচ্ছে 0 to 5 ডিগ্রি সেলসিয়াস দিয়ে তুমি ডাইজোনিয়াম সল্ট করবে। 2 নম্বরে কি করবে? ফ্লুরিন ঢোকাতে বলেছে, HbF4 দেবে, ফ্লুরোবোরেট। আর 3 নম্বরে কি করবে? হিট দিতে হবে, ফ্লুরোবোরেট হয়ে হিট দিলে তো ফ্লুরিন ঢুকে যায়, তাই না? যেটা ডাইজোনিয়াম ক্লোরাইডে যেটা ফ্লুরিন ঢোকে আর কি, সেরকম করে ফ্লুরিন ঢুকিয়ে দেবে, হয়ে গেল ডান, এইভাবে, ঠিক আছে। ওকে, কস্টিক সোডার উপস্থিতিতে অতিরিক্ত ক্লোরিনের সঙ্গে নাইট্রোমিথেনের বিক্রিয়া ঘটানো, কি ঘটে সমীকরণ? কস্টিক সোডার উপস্থিতিতে অতিরিক্ত ক্লোরিনের সঙ্গে নাইট্রোমিথেন হচ্ছে এটা CH3NO2, এটা হচ্ছে নাইট্রোমিথেন। কস্টিক সোডা KOH এর কস্টিক সোডা, NaOH হচ্ছে কস্টিক সোডা, NaOH কে বলা হয় কস্টিক সোডা, কস্টিক পটাশ হচ্ছে KOH, ওর সঙ্গে নাইট্রোমিথেনের বিক্রিয়া ঘটানো হলো, কি ঘটবে? ক্লোরিনের সঙ্গে অতিরিক্ত ক্লোরিন বলেছে, তো কি হয়? NaOH এর প্রেজেন্সে, এটা তো প্লাস, এটা তো মাইনাস, এটা মাইনাস এফেক্টের জন্য এই হাইড্রোজেনগুলো ভীষণ অ্যাসিডিক হাইড্রোজেন আর কি, এই যে হাইড্রোজেনগুলো, এই হাইড্রোজেনগুলো তিনটা কিন্তু ভীষণ অ্যাসিডিক হাইড্রোজেন, এগুলো হচ্ছে সব অ্যাসিডিক হাইড্রোজেন। এই হাইড্রোজেন তিনটা হাইড্রোজেনই এটা হচ্ছে ভীষণ অ্যাসিডিক হাইড্রোজেন, এগুলো হচ্ছে সব তিনটা হাইড্রোজেন হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন, এটা হচ্ছে হাইলি অ্যাসিডিক, এটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন, অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে এই H+ গুলো খেয়ে নেবে, H+ গুলো খেয়ে নিলে কি হবে? ধরো প্রথমে CH2 মাইনাস হয়ে গেল, NO2 H+ খেয়ে নিয়েছে, এরপরে কি হবে? ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া ঘটাবে, ক্লোরিনের সঙ্গে এরকম ক্লোরিন ঢুকবে, একটা করে ক্লোরিন ঢুকলো, CH2Cl NO2, আবার একটা NaOH এর প্রেজেন্সে বিক্রিয়া ঘটাবে, দিয়ে আবার মাইনাস চার্জ হবে, CHCl, এটা মাইনাস হয়ে গেল, দিয়ে আবার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া ঘটাবে, এটা হচ্ছে NO2, তারপরে হচ্ছে আবার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া ঘটাবে, এরকম মাইনাস অ্যাটাক করলো আবার ক্লোরিনের সঙ্গে, তাহলে CH, এখানে হচ্ছে দুটো ক্লোরিন ঢুকলো, ক্লোরিন আর হচ্ছে NO2 ঢুকলো, আবার হচ্ছে এইরকম করে সোয়ান করতে করতে তিনটা জায়গায় তিনটা ক্লোরিন ঢুকবে, আর এটা NO2, এটাকে কাঁদানে গ্যাস বলা হয়, কাঁদানে গ্যাস। এটার ট্রাইক্লোরো নাইট্রোমিথেন আর কি, এর ডাক নাম একটা কি রয়েছে, একটা কাঁদানে গ্যাসে ইউজ করা হয় এটা, ঠিক আছে।
কিছুই নয়, এই OH মাইনাস রয়েছে, H প্লাসকে খাবে, H প্লাস খেলে এটা মাইনাস হয়ে যাবে, অতিরিক্ত ক্লোরিন মানে 3 মোল এখানে ক্লোরিন ইউজ করলাম, একটা ক্লোরিন ঢুকলো, আবার একটা ক্লোরিন ঢুকলো, আবার একটা ক্লোরিন, তাহলে 3টা ক্লোরিন এইভাবে ঢুকে যাবে, ঠিক আছে, আর কিছুই নয়। আচ্ছা, এটা হচ্ছে এ যদি বলি, এটা হচ্ছে এ হলো। আচ্ছা, বি এর কোশ্চেনটা কি হবে? এটা বি এর কোশ্চেন, অ্যানিলিন অপেক্ষা মিথাইলামিন বেশি ক্ষারকীয় কেন? অ্যানিলিন এটা তো অনেকবার করানো হয়েছে, অ্যানিলিন আর এটা মিথাইলামিন। মিথাইলামিনের ক্ষেত্রে যে নাইট্রোজেনের লোন পেয়ার ডোনেট করতে পারবে তার বেশি বেশি। তাহলে দেখো না, এই লোন পেয়ার সহজে ডোনেট করছে, আর এই লোন পেয়ার H প্লাসকে সহজে দিতে পারবেন, তার কারণে রেজোনেন্স করে যাচ্ছে। তাহলে এখানে বলবে যে রেজোনেন্সের জন্য এলপি হচ্ছে নট অ্যাভেলেবল, not fully, AVAIL not fully available। আর এখানে প্লাস আই এফেক্ট, এখানে প্লাস আই এফেক্ট রয়েছে, প্লাস আই এফেক্ট থাকার জন্য কি হয়, লোন পেয়ার আরো সহজে ডোনেট করতে চাইবে, তাহলে এলপি অ্যাভেলেবল, তাহলে বেশি হবে, ঠিক আছে। তো রেজোনেন্স দিয়ে তুমি বলে দেবে, সুন্দর করে এগুলো আগে করেছো, রেজোনেন্স দিয়ে বলে দেবে এটা। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো আসার চান্স রয়েছে কিন্তু, হ্যাঁ। 61। আচ্ছা, গঠন সংকেত লিখতে বলেছে, P2O5 দিলে কি হয়, মাইনাস ওয়াটার বেরিয়ে যায়, তুমি জানো, এখান থেকে H2 আর এখান থেকে O নিয়ে নাও, তাহলে সায়ানাইড হয়ে যাবে, CH3CN হয়ে যাবে, SnCl2, আর এটা তো জানো CHO তে ট্রান্সফার হয়ে যায়, এটা তো CHO তে ট্রান্সফার হয়ে যায়, তাই না? তাহলে CH3CHO তে ট্রান্সফার হয়ে যায়, স্টিফেন রিঅ্যাকশন। AgCN দিলে তো NC উৎপন্ন হবে, CH3NC উৎপন্ন হবে, H2PT দিলে রিডাকশন হবে, রিডাকশনে কি হয় জানো তুমি, CH3 2 ডিগ্রি অ্যামিন হয়, 2 ডিগ্রি অ্যামিন হয়ে গেল। এটাও রিডিউসিং এজেন্ট, কিন্তু SnHCl দিতে পারো, এটা রিডিউসিং এজেন্ট, এগুলো সব রিডিউসিং এজেন্ট, এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট, বুঝতে পেরেছো? কিভাবে পরিবর্তিত করবে NH2 থেকে I, অলরেডি তোমরা করেছো, KI হিট দেবে, এটা কিন্তু নর্মাল হয় না, কিন্তু প্রথমে ডাইজোনিয়াম সল্ট করবে, NaNO2HCl বা NaNO2HCl বা হচ্ছে HNO2, আর 0 to 5 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করবে, দিয়ে ডাইজোনিয়াম ক্লোরাইড হয়ে যাবে N2 প্লাস, আর হচ্ছে Cl মাইনাস হয়ে যাবে, N2 প্লাস হচ্ছে Cl মাইনাস হয়ে যাবে। এরপরে কি করা হয়, KI ওয়াটার আর হচ্ছে হিট দিতে হয় 2 নম্বরে, দিলে এখানে আয়োডিন ঢুকে যায়, তাই না? N2 প্লাস Cl মাইনাস, এটা N2 প্লাস আর হচ্ছে Cl মাইনাস, এটা উৎপন্ন হয়, তারপরে হচ্ছে KI ওয়াটার আর হিট দিলে আয়োডোবেনজিন হয়ে যায়, ঠিক আছে। এগুলো সব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। 62, তারপরে হচ্ছে 63, 63। প্রদত্ত বিক্রিয়াগুলিতে বিকারকগুলি লিখতে বলেছে, অলরেডি করে নিয়েছো, এটা হচ্ছে ধূমায়মান H2SO4, মেটা নির্দেশক গ্রুপ না, তাহলে মেটা ডিরেক্টিং গ্রুপ হলে এটা ধূমায়মান H2SO4 প্লাস হচ্ছে HNO3 দিতে হবে, H2SO4 ধূমায়মান, আর এটা HNO3 ধূমায়মান, দিলে মেটাতে ঢুকবে, তারপরে তো Na2S দিয়ে দিতে পারো, বা হচ্ছে NH4SH। হলো রূপান্তর নাইট্রোবেনজিন থেকে প্যারাসিটামল, অলরেডি ডান, কিন্তু নাইট্রোবেনজিন থেকে অলরেডি প্যারাসিটামল আমরা তৈরি করে নিয়েছি। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে রাখবে, হ্যাঁ, এগুলো সবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে হচ্ছে 64 কোশ্চেন, 64 আমরা মোটামুটি সব করে নিয়েছি, প্রায় শেষের দিকে চলে এসছে, আর সেরকম বেশি কিছু কোশ্চেন এক্সট্রা বাকি নেই, তাই আমরা শেষ করব এখানে। গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ পদ্ধতিতে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন প্রস্তুত করা যায় না কেন, অলরেডি ডান, এগুলো সব রিপিট কোশ্চেন। এখানে তোমাকে বলেছে ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রম সাজাতে, তো ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রম, দেখো এখানে তো বুঝতে পেরেছো, এর হচ্ছে প্লাস আর এফেক্টের মাধ্যমে সবচেয়ে ভালো ডোনেট করছে, যার ডোনেটিং ক্যাপাবিলিটি বেশি, সহজে H প্লাসকে দিতে পারবে, বেসিটি সবচেয়ে বেশি, তাহলে এটা A, এটা B, এটা C, আর এটা D যদি হয়, ঊর্ধ্বক্রম বলেছে এই রকম যাবে, তাহলে D এর সবচেয়ে বেশি হবে। ওকে, ভালো কথা। এ কিন্তু মাইনাস আই এফেক্টের মাধ্যমে টানছে, এর কিন্তু মাইনাস আই এফেক্ট রয়েছে, ঠিক আছে। আচ্ছা, বাকি রইলো এইটা আর এইটার মধ্যে নাকি, দেখো এরও কিন্তু মাইনাস আই এফেক্ট রয়েছে, এটা মাইনাস আই এফেক্ট, এ দুজনের ক্ষেত্রে কিন্তু অর্থ এফেক্ট কাজে লাগে, অর্থ এফেক্ট। দেখো যেরকম কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে অর্থ এফেক্ট হয়, সেরকম অ্যানিলিনের যদি অর্থ পজিশনে যদি যে কোনো একটা গ্রুপ যদি রাখো, তার বেসিসিটি সবসময় কম হয়, কার তুলনায়, অ্যানিলিনের তুলনায়। এটা তার ক্ষেত্রে উল্টো, বেনজোয়িক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়েছিল, যে বেনজোয়িক অ্যাসিড নরমাল, এবং তার যদি অর্থ পজিশনে যদি কোনো একটা যদি গ্রুপ যুক্ত থাকে, ডোনেটিং উইথড্রয়িং হোয়াটএভার, তাহলে তার বেশি অ্যাসিডিটি বেশি হয়, এটা অ্যাসিডিটির ক্ষেত্রে এটা বেশি হয়। আর এর ক্ষেত্রে উল্টো, কোনো যদি অর্থ পজিশনে কোনো গ্রুপ থাকে অ্যানিলিনের রেসপেক্টে, তাহলে তার বেসিডিটি কম হয় এর তুলনায়। এবার এক্সপ্লেনেশন এখানে আর অনেক টাইম লেগে যাবে, যেগুলো আর দিচ্ছি না, তাহলে এর ক্ষেত্রে বেসিডিটি কম হয়, তাহলে এই দুজনের ক্ষেত্রে এ কিন্তু পাক্কা জিতবে।
তাহলে এই দুজনের ক্ষেত্রে কিন্তু এ জিতে গেল, তাহলে এ জিতে গেল। বাকি এ যদি জিতে যায় তাহলে এ কে কোন পজিশন রাখবো? এ দেখো ইলেকট্রন উইথড্র করছে, এ তো ডোনেট করছে, এই ইলেকট্রন উইথড্র করছে। তাহলে একে কিন্তু কম দিতে হবে। একে কিন্তু সি কে যদি কম দিই, এই দুজনের মধ্যে তো এ তো জিতে যাবে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বেশি। বাকি এই দুজনের মধ্যে কে হবে? এ ও অর্থতে টানছে, এ হচ্ছে মেটাতে টানছে। বিটা মনে হয় এখানে ঢুকে, বি আর সি এর মধ্যে কনফিউশন একটা রয়েছে আর কি, বি আর সি এর মধ্যে। এই দুজনের মধ্যে পাক্কা এটা বেশি হবে, এটা বেশি হলো। এবার বি আর সি এর মধ্যে এর মাইনাস আই রয়েছে, এরও মাইনাস রয়েছে, তবে মাইনাস আইটা এখানে সবচেয়ে বেশি কাজ করে, আবার এর অর্থ এফেক্টের জন্য অনেকটা কমও হয়। তাহলে বিটাকেই কম করে দাও, জানো তো, বিটাকেই কম করো, বিটাই কম করো, তারপরে সি করো। অর্থ এফেক্টের জন্য একে কম করো, এটা মাইনাস আই এফেক্ট হলেও খুব কম কাজ করবে, এখানে মাইনাস আই এফেক্ট বেশি কাজ করবে, মাইনাস আই এফেক্টও বেশি কাজ করে, আর অর্থ এফেক্টের জন্য কম হবে। ঠিক আছে, এইটা হবে। ঠিক আছে, আচ্ছা, এগুলো তো ফিনাইল হাইড্রোজেন ফাইড্রোজেন এগুলো তো হয়ে গেছে, বেঞ্জিন থেকে নাইট্রোবেঞ্জিন এগুলো তো পারবে মিক্স অ্যাসিড দিয়ে। অ্যানিলিন হচ্ছে অর্থপ্যারা নির্দেশক হলো, নাইট্রেশন বিক্রিয়ায় 47% অ্যানিলিন উৎপন্ন হয়, এগুলো সব ডান, কিন্তু এগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। কিভাবে পরিবর্তন করবে? অ্যানিলিন থেকে 2,4,6 ট্রাইব্রোমোবেঞ্জিন, অলরেডি এগুলো ডান, এগুলো হয়ে গেছে। অ্যানিলিন থেকে ওই যে অ্যানিলিন থেকে 2,4,6 ট্রাইব্রোমোবেঞ্জিন, অ্যানিলিন থেকে 1,3,5 ট্রাইব্রোমোবেঞ্জিন, এগুলো। ঠিক আছে, এগুলো অলরেডি ডান। কি করবে? অ্যানিলিনকে প্রথমে হচ্ছে ওই যে জল, ব্রোমিন আর হচ্ছে জল দেবে, ওয়াটার মিডিয়ামে ব্রোমিন দিলে ওর রেসপেক্টে কোথায় ঢোকে? অ্যানিলিনের হচ্ছে 1, 2 আর হচ্ছে এইটা 3টা পজিশনে ব্রোমিন ঢোকে। তারপরে তুমি এইটাকে NaNO2HCl দিয়ে, তারপরে হচ্ছে প্রথমে HNO2 আর হচ্ছে HCl দেবে 0 to 5 ডিগ্রি সেলসিয়াসে, 0 to 5 ডিগ্রি সেলসিয়াস করবে, দিয়ে 2 নম্বরে H3PO2 দিয়ে দেবে, দিলে তো এটা উড়ে চলে যাবে, দিলে তো এটা উৎপন্ন হয়ে যাবে। দেখো এটা তো উড়ে চলে যাবে, তাই না? এটা দিয়ে দিলে হয়ে যাবে। এগুলো সব হয়ে গেছে অলরেডি, এগুলো সব ডান। ঠিক আছে, মোটামুটি সব হয়ে গেছে। দেখো মোটামুটি এই সব জিনিসগুলো কিন্তু আমরা করে ফেলেছি। ঠিক আছে, আই হোপ আমরা মোটামুটি সমস্ত জিনিসগুলো কভার করতে পারলাম। এখানে যদিও আরো কিছু ছিল, বাট যেগুলো হয়ে গেছে মোটামুটি ঠিকঠাক করে কভার করে দিয়েছি, সবটাই মোটামুটি কভার করে দিয়েছি। ঠিক আছে, দারুণভাবে কিন্তু আমরা সমস্ত জিনিসগুলো কভার করে ফেললাম। আই হোপ যে কোশ্চেনগুলো ডিসকাস করলাম এগুলো যদি ভালো করে করো, তাহলে তোমাদের মোটামুটি সবাই করতে পারবে, নাইট্রোজেন কম্পাউন্ডের কোশ্চেন তোমরা করতে পারবে। আর তোমরা তোমাদের স্যারের কাছ থেকে যে সকল সাজেশন পেয়েছো বা যে সকল অ্যাসাইনমেন্ট করেছে আমার অফলাইন বা অনলাইনের সাফল্য ব্যাচের যে স্টুডেন্টদের, যেগুলো আমি অ্যাসাইনমেন্ট করিয়েছি, ওই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু অবশ্যই 100% করবে, আর এটা একবার চোখ বুলে নেবে। অ্যাসাইনমেন্ট করার পরে এগুলো জল লাগবে একেবারে, এগুলো সব আমি করিয়েছি আগে। তো যারা নতুন আমার ইউটিউবের স্টুডেন্টরা রয়েছে, তোমরা এটা অবশ্যই 100% খুব ভালো করে দেখে যাবে। সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলোতে রয়েছে, মডেল কোশ্চেন পেপার, তারপরে হচ্ছে কোশ্চেন ব্যাংক, টেস্ট পেপার, এগুলো সব কিছু ঘাটাঘাটি করে করা হয়েছে। তবে হ্যাঁ, কিছু কোশ্চেন হয়তো ইনক্লুড করা হয়নি, সেগুলো তোমরা যারা পরীক্ষা দিয়েছো বা অ্যাসাইনমেন্ট সলভ করেছো সেখান থেকে তোমরা তোমাদের স্যারের কাছ থেকে পেয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি সাজেশন চেয়েছিলে, সাজেশন দিয়ে দিলাম, এগুলোর মধ্যে মোটামুটি তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আই হোপ ক্লাসটা তোমাদের হেল্প করবে। এর আগে অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারেও কোশ্চেন অ্যান্সার ডিসকাস হয়েছে, আমি এখানে লাগিয়ে দিতে বলবো, এই জায়গায় থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, পরের আবার একটা সাজেশন মানে মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন অ্যান্সার সিরিজে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, আর অবশ্যই কিন্তু ফলো করো, আর অ্যাপটা ইনস্টল করে নেবে। অ্যাপ ইনস্টল করে কমিউনিটি সেকশনে এই পিডিএফটা তুমি পেয়ে যেতে পারবে। ঠিক আছে, চলো বাই।